আমাদের নেতাজিনগর কলেজের IQSC তার কোঅর্ডিনেটর ডক্টর পিনাকি রঞ্জন দে, তার উৎসাহে আমরা একটা এসে কম্পিটিশন অর্গানাইজ করেছিলাম, এবং সেইটার যে আমরা ম্যাসিভ রেসপন্স পেয়েছি, আজকের এই অনুষ্ঠানটা কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আমরা রেখেছি। এবং ছেলে মেয়েদেরকে এঙ্গেজ করা বারবারই আমাদের সবসময় প্রায়োরিটি হয়ে এসেছে, যে যতটা সম্ভব ছেলে মেয়েদেরকে যেন এগিয়ে আনতে পারি, ওদের থটস গুলো সম্বন্ধে আমরা আরো বেশি করে জানতে পারি, সেই সুযোগটা করে দেওয়ার একটা চেষ্টা যেন এটা আমরা করেছিলাম। এবং সত্যি কথা বলতেও ভালো লাগছে যে তাদের দিক থেকে কিন্তু আমরা ম্যাসিভ একটা রেসপন্স পেয়েছি। তো প্রথমে আমি আমাদের আজকে আমাদের অনুষ্ঠানে যারা যারা আমাদের সাথে রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম ডক্টর অমৃতা দত্ত, মূলত যার অনুপ্রেরণাতে আমরা এই ধরনের অনুষ্ঠান বারংবার বাস্তবায়িত করতে পারছি, আগেও করেছি, এখনো করছি, এবং আমার আশা যে পরবর্তীতেও আরো এরকম অনেক অনুষ্ঠান আমরা তার সাহচর্যে করতে পারবো। আছেন IQSC-র কোঅর্ডিনেটর প্রফেসর পিনাকি রঞ্জন দে স্যার, যিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং উৎসাহ দেন আরো এই ধরনের কাজে নিজেদেরকে এঙ্গেজ করার জন্য। আমাদের মাঝে আমরা পেয়েছি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষকে। ম্যাম ওয়েলকাম আমাদের সবার তরফ থেকে। তিনি আমাদের ICC একজন অনারারি এক্সটার্নাল মেম্বার, এবং শুধু তাই নয়, তার গাইডেন্সেই কিন্তু আমরা এসের যে বিষয় নির্বাচন, যে টপিক নির্বাচন, সেটা করতে সক্ষম হই। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের মাঝখানে তিনি আছেন বলে আমরা ভীষণই আনন্দিত। এইভাবে আপনার গাইডেন্স যেন পরবর্তীকালে আরো আমরা পাই, নিজেদের সমৃদ্ধ করতে পারি, তাতে আমরা আশাবাদী। আর আমাদের মধ্যে রয়েছেন ICC এবং GRC কনভেনার, এবং এই অনুষ্ঠানের মূল অর্গানাইজিং বডিতে যার নাম করতেই হবে, যার কথা বলতেই হবে, ডক্টর দেবরূপা চক্রবর্তী ম্যাম। তার অক্লান্ত পরিশ্রম এবং সহজাত যে উৎসাহ তার আমরা সবসময় দেখে থাকি, বারে বারে এই ধরনের কাজে যুক্ত হতে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে, অনুপ্রেরণা দেয়। আর অর্গানাইজিং কমিটির মধ্যে আর যার কথা বলবো, ডক্টর সুজাতা মিত্র, তিনি আজ এই প্রোগ্রামের মডারেটরও বটে। শুধু তাই নয়, তিনি অন্যতম মূল কাণ্ডারি এই গোটা কর্মকাণ্ডের। আমাদের এই অনুষ্ঠানের পোস্টার মেকিং থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কাছে এসের টপিকটা সহজভাবে বুঝিয়ে দেওয়া, যাতে তাদের লিখতে সুবিধা হয়, তাদের লিখতে উৎসাহ দেওয়া পর্যন্ত সবটাই কিন্তু তিনি সামলেছেন অত্যন্ত দক্ষতার সাথে। এবং আমাদের মধ্যে পার্টিসিপেন্টসরা সবাই রয়েছে যারা কিনা তাদের লেখা দিয়েছে অত্যন্ত কম সময়ের, যে তাদেরকে মানে সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যেও কিন্তু তারা খুবই ভালোভাবে তাদের যে মনোভাব, তাদের যে চিন্তা ভাবনা, সেটা তারা তুলে ধরেছে আমাদের কাছে। আমরা অত্যন্ত আনন্দিত তাদের কাছ থেকে এরকম রেসপন্স পেয়েছি বলে। আমি সুজাতা ম্যামকে অনুরোধ করব যে উনি একটু আমাদের যে পার্টিসিপেন্টস তাদের সাথে যদি একটু পরিচয় করিয়ে দেন। এই অনুষ্ঠানে আমি যার সাথে সঞ্চালনায় রয়েছি আর কি, সেই পৌলমীকে ধন্যবাদ। কাণ্ডারি আমি একা নই, কাণ্ডারি পৌলমীও, এবং অবশ্যই দেবরূপা। যে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে আজকে দ্বিতীয় পর্যায়ের প্রবন্ধ জমা দিয়েছে, তাদের নাম এবং ক্লাস ইত্যাদি আমি বলছি। অনুরাগ সাহা, বিকম অনার্স, সেকেন্ড সেমিস্টার। অ্যালেক্স দাস, BA জেনারেল, 6th সেমিস্টার। অনুসুয়া সাহা, জিওগ্রাফি অনার্স, সেকেন্ড সেমিস্টার। অদিতি নায়েক, ইংলিশ অনার্স, 4th সেমিস্টার। অঞ্জনা পাসওয়ান, বিকম অনার্স, সেকেন্ড সেমিস্টার। বিনতা বিচালি, বেঙ্গলি অনার্স, 4th সেমিস্টার। দেবব্রত চক্রবর্তী, BA জেনারেল, 6th সেমিস্টার। ঝুমা কর্মকার, বেঙ্গলি অনার্স, 4th সেমিস্টার। কেয়া গচ্ছিত, বেঙ্গলি অনার্স, 4th সেমিস্টার। কৌশিক হালদার, BA জেনারেল, 6th সেমিস্টার। পবিত্র চক্রবর্তী, বিকম অনার্স, সেকেন্ড সেমিস্টার। রাজ অধিকারী, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্স, 6th সেমিস্টার। ঋদ্ধি সাউ, বিকম অনার্স, সেকেন্ড সেমিস্টার। রুচি রয়, ইংলিশ অনার্স, সেকেন্ড সেমিস্টার। সায়ন মজুমদার,
Journalism and Mass Communication Honors, second semester. Shreya Singho Roy, BCom Honors, second semester. Srijoni Dotto, Bengali Honors, sixth semester. Shoumik Haldar, Bengali Honors, sixth semester. এছাড়াও আরেক ছাত্র এই অনুষ্ঠানের নেপথ্যে আমাদের প্রযুক্তিগত সহায়তায় রয়েছে প্রিয়ঙ্কর পাল, ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স। পুরো অনুষ্ঠানের প্রযুক্তিগত দিকটা প্রিয়ঙ্কর সামলাচ্ছে। এবার আমি পৌলমীকে অনুরোধ করব পরের পর্যায়ে চলে যেতে। হ্যাঁ, ধন্যবাদ সুজাতা দি। এবার আমি আমাদের মাননীয়া অধ্যক্ষা ম্যাডাম ডক্টর অমৃতা দত্ত কে কিছু বলতে অনুরোধ করব। ম্যাডাম, আপনি যদি কিছু বলেন। আমি কিছু বলবো? আমি হ্যাঁ ম্যাম। প্রথমত এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের সমস্ত মানে প্রচেষ্টাই হলো ছাত্রছাত্রীকে ঘিরে, এবং আমি খুব খুশি যে সেমিস্টার ওয়াইজ আমি দেখলাম প্রত্যেক সেমিস্টার থেকে আমরা স্টুডেন্ট পেয়েছি, পার্টিসিপেন্টস পেয়েছি, এবং ছাত্রছাত্রীরা যে এগিয়ে এসেছে এই যে একটা ভালো কাজে, সে ব্যাপারে আমার খুব মানে আমি তাদেরকে আগে অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই আমার ভীষণ কাছের বোনের মতো সোমাকে, সোমা ঘোষ, ডক্টর সোমা ঘোষ, প্রিন্সিপাল হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর গার্লস, আর দেবরূপা, পৌলমী এবং সুজাতার প্রয়াস, যারা স্টুডেন্টসদের সব মোটিভেট করে এক জায়গায় নিয়ে এসছে, তাদের সমস্ত কিছু এই যে মানে যারা লিখেছে, পড়াশোনা করেছে, তাদের উপরে একটা জায়গায় নিয়ে এসছে, সেটাকে আমি অবশ্যই বলবো ধন্যবাদ যোগ্য। আমি এই আজকের এসে কম্পিটিশনের সার্বিক সাফল্য কামনা করছি। ধন্যবাদ ম্যাম। আমি এরপর আমাদের এক্সটার্নাল যে মেম্বার আজকে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সোমা ঘোষ ম্যামকে কিছু বলতে অনুরোধ করছি। আমাদের মাঝখানে উনি আছেন, কেমন লাগছে ওনার এরম ভাবে আমাদের সাথে যে এতটা সময় উনি এত বিজি শিডিউলের মধ্যেও দিতে পেরেছেন আজকে। ম্যাম যদি কিছু একটু বলেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের আইকিউএসি এবং অধ্যক্ষা মহোদয়ার উদ্যোগে এই অতি প্রাসঙ্গিক যে বিষয়টির ওপর আপনারা একটা প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছেন, তা নিশ্চয়ই অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। আমার তো ভীষণ মনে হচ্ছে যে এগুলো বিভিন্ন কলেজের সঙ্গে যৌথভাবে করলে এই যে এত ছাত্র এবং ছাত্রী যারা উৎসাহ নিয়ে আজকের এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তারা অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবেন। সুতরাং আমি সত্যিই অভিভূত, এবং হয়তো আমি পুরোটা থাকতে পারবো না আমার অন্য কাজের জন্য, কিন্তু আমি সমস্ত ছাত্রছাত্রীকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আর আমার অনেক অনেক স্নেহ ভালোবাসা জানালাম। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার যেটা ভালো লাগার বিষয় যে এটি এমন একটি প্রবন্ধ প্রতিযোগিতা যেখানে টার্গেট গ্রুপ আমরা ধরেই নিই মহিলারা, সেখানে কিন্তু ছাত্রছাত্রী নির্বিশেষে তারা যে বিষয়টা নিয়ে ভেবেছে, এটাই কিন্তু সিলভার লাইনিং ফর আওয়ার সোসাইটি। অর্থাৎ একটা কোথাও রূপলি রেখা রয়েছে, যে রূপলি রেখার ওপারে আমরা এমন একটা সমাজকে পাবো যেখানে এই কনসেপ্টটাই থাকবে না, অথবা যেটা থাকবে সেটা শুধুমাত্র আমরা তখন এইভাবে সংজ্ঞায়িত করব না যে ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট উইমেন বা গার্হস্থ্য হিংসা
তার শিকার শুধু মহিলারা এখনো নন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি ঠিকই যে গার্হস্থ্য হিংসা শিকার শুধু মহিলারা, কিন্তু যদি একটু ব্যাঙ্গালোর এবং দিল্লির মতো কিছু জায়গা রয়েছে যেখানে পুরুষ সদস্যরাও কিন্তু কম হিংসার শিকার নয়। এবং তোমরা হয়তো, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, তোমরা হয়তো একটু খুঁজলে দেখতে পাবে ওই পীড়িত পতি পুরুষ পরিষদ এরকম ভাবে একটা ভাবনা কিন্তু ডেভেলপ করেছে। এটা আমরা হয়তো রিডিকিউল করি, আমরা হয়তো মজা করি, কিন্তু সত্যি কিন্তু তারাও ভালো নেই। দ্বিতীয় যে বিষয়টা আমার বারবার মনে হয়েছে, আমি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যখনই বলতে গেছি, আমার বেশ মনে আছে কর্ণাটকে পুলিশের তরফ থেকে এটার একটা আয়োজন করা হয়েছিল। সেখানে আমি একমাত্র ছিলাম যিনি অন্য একটা দিক তুলে ধরেছিলাম। তারা আমাকে অনেক অভিনন্দন জানিয়েছিলেন। আমার ভীষণ মনে হয়েছে যে যখন ডোমেস্টিক ভায়োলেন্স হয় তখন বিশেষ করে আরবান অঞ্চলে, শহরাঞ্চলে শিক্ষিত মেয়েরা, ছাত্রীরা আমার উপর রাগ করো না প্লিজ, কিন্তু শিক্ষিত মেয়েরা কিন্তু আমরা এই আইনগুলোর বেশ কিছু অপব্যবহার করি, এবং তার ফলে যে হাজবেন্ড, তার বাড়ির মানে ওই কোট আনকোট পতি, তার বাড়ির যে মহিলারা, তার শাশুড়ি, তার বোন ইত্যাদি ইত্যাদি, মানে ননদ ইত্যাদি, তারাও কিন্তু সাংঘাতিক পীড়নের শিকার হয়। তো সেখানে কি আমরা তাকে বলবো না যে মহিলাদের বিরুদ্ধে এটাও এক ধরনের গার্হস্থ্য হিংসা? আমরা কোথায় একে সীমারেখা টানবো, কিভাবে সংজ্ঞায়িত করব, সেটাই কিন্তু এখন সচেতনতার অন্যতম বিষয়। যে কোনো ধরনের ভায়োলেন্সের সঙ্গে একটা পাওয়ারের কনসেপ্ট আছে, ক্ষমতার একটা প্রসঙ্গ আছে। আমরা যেহেতু এখন পুরুষতান্ত্রিক সমাজ, সেহেতু নারীবাদীরা প্রথমেই বলেন যে পুরুষ নারীর উপর দমন এবং পীড়ন করছে। আমরা যারা নারীবাদ নিয়ে একটু আধটু পড়াশোনা করেছি তারা জানি যে এই ফেমিনিজম এটা কিন্তু কোনো লিঙ্গ নির্ধারিত বিষয় নয়, এটা কিন্তু একটা অ্যাটিটিউড। অর্থাৎ তোমার অ্যাটিটিউডটা পুরুষতান্ত্রিক কিনা সেটা কিন্তু দেখার বিষয়, অর্থাৎ ম্যাসকুলিনাইজেশন অফ ইয়োর অ্যাটিটিউড হলো কিনা সেটা দেখার বিষয়। অর্থাৎ শাশুড়ি যদি বাড়িতে ওই দমন পীড়নের রাস্তা গ্রহণ করেন, তখন তাকে কিন্তু আমরা ম্যাসকুলিনাইজেশনই বলবো। তো এই দিক থেকে বিষয়গুলো যদি ভাবা যায়, এবং এই যে পাওয়ারের কনসেপ্টের কথা আমি বলছি, আমরা পাওয়ারটাকে চার ভাবে দেখি: পাওয়ার ফ্রম, পাওয়ার টু, পাওয়ার উইদিন ইত্যাদি। তো আমরা যদি এইভাবে পাওয়ারের কনসেপ্টটা ভাবি, তাহলে আমরা দেখবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের সকলের মধ্যে ওই পাওয়ার উইদিন, অর্থাৎ আমরা ভেতর থেকে ক্ষমতাটাকে উপলব্ধি করবার ক্ষমতা না হবে, আমার শক্তি সম্বন্ধে, আমার আত্মমর্যাদা বোধ সম্বন্ধে আত্ম উপলব্ধি করা সম্ভব না হবে, তখন কিন্তু শুধুমাত্র ওই মেট্রিয়ার্কি, ম্যাসকুলিনাইজেশন বা ফেমিনাইজেশন ইত্যাদি বলে আমরা কোনো রকম হিংসা থেকে বেরিয়ে আসতে পারবো না, এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে পারবো না। তোমাদের আজকের প্রবন্ধ প্রতিযোগিতায় বিষয়টা অত্যন্ত আকর্ষণীয়, যে প্যান্ডেমিক, অর্থাৎ এই অতিমারি। এটা তো আমরা সকলে জানি যে অতিমারি কিন্তু আমাদের একটা মানসিক অবসাদের জায়গাও তৈরি করেছে। আমরা বাড়িতে অনেকে আছি, আমরা ভালো নেই, আমাদের অনেকের চাকরি নেই, আমাদের অনেকের রোজগার নেই, আমাদের মধ্যে নানান রকমের হতাশা, এবং যে দুর্বল তার ওপর আমার সেই হতাশার অভিব্যক্তি, সেটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসাকে অনেক বেশি বাড়িয়ে তুলেছে। এবং একটা ছোট্ট নিউজের কথা বলি, বেশ মানে একদম 2020 সালে যখন প্রথম লকডাউন পর্যায়টা হলো, তখন কিন্তু আফ্রিকার একটা ছোট্ট অঞ্চলে মহিলারা সরকারের কাছে আবেদন করছেন যে আপনারা প্লিজ আমাদের ওই কল কারখানা ইত্যাদি অফিস টফিস গুলো খুলে দিন, না হলে আমরা কিন্তু ভীষণ বিপন্ন।
এখন কে কিভাবে বিপন্ন এবং গার্হস্থ্য এই হিংসার পরিসর কতটা, এটা তো তোমাদের আলোচনায় উঠে আসবে। তবে আমি এটুকু বলেই শেষ করব যে তোমাদের এই উদ্যম এবং উদ্যোগ, তোমাদের ম্যাডামদের উদ্যোগ, এটা সামাজিক সচেতনতার প্রসার ঘটাক। আমরা ক্ষমতাকে উপলব্ধি করে নিজের আত্মমর্যাদা এবং সীমারেখাকে যথাযথভাবে চিনতে শিখি এবং একটা যথাযোগ্য সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এগিয়ে নিয়ে যাক একটা সুস্থ সমাজের দিকে। আমি ধন্যবাদ জানাবো দেবরূপা ম্যাডামকে বিশেষ করে, কারণ তিনি প্রতি মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, আমাকে যোগ্য মনে করেছেন যে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। অমৃতার দিকে তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো আমার দিদির মতো, আমার সুখে দুঃখে সবকিছুতে আমার সঙ্গে থাকেন, সুতরাং আলাদা করে ধন্যবাদ দেব না। আইকিউএসির জন্য অনেক শুভেচ্ছা রইল। আর বুঝতে পারছি এমন অধ্যক্ষা পেয়েছেন যে লকডাউনে ও ন্যাক ন্যাক করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দিদিকে অনুরোধ করব যে ন্যাককে ন্যাকের মতো ছেড়ে দিন। এই বলে সকলকে শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সুন্দর বললো সোমা, সত্যি দেবরূপা ভীষণ সক্রিয় ভূমিকা পালন করছে রে, খুব ভালো বললি সোমা। ধন্যবাদ সোমা ম্যাডাম। তোমার গাইডেন্সের কথা তো ওনারা সবসময় বলেন, তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দেখছি যে নেতাজি নগর কলেজে তোমার নির্দেশনায়, তোমার অনুপ্রেরণায়, তোমার উদ্যমে দেবরূপা ম্যাডাম, সুজাতা ম্যাডাম, আরো যারা আছেন সবার নাম হয়তো আমি জানি না, তো সবাই কলেজকে বেশ তৎপর করে এগিয়ে নিয়ে যাবেন। আমি তোমাদের কলেজের পৌলমী হতে পেরে পৌলমী আছে, ইংলিশের পৌলমীও আছে আমাদের সাথে ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, আমি সবার নাম জানলাম না ম্যাডাম, কোনো ব্যাপার না, সুযোগ হয়নি, আমি ক্ষমা প্রার্থনা না করি। না। তো আইকিউএসি কোঅর্ডিনেটর বোধহয় পিনাকি রঞ্জন বাবু, তাই তো? হ্যাঁ, পিনাকি রঞ্জন দে, অধ্যাপক পিনাকি রঞ্জন দে। আচ্ছা আচ্ছা, আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। পরিচয় যেহেতু হয়নি, নিশ্চয়ই অদূর ভবিষ্যতে হবে। আরো ভালো ভালো কাজের সঙ্গে আমিও যুক্ত হতে পেরে ধন্য হব, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ সোমা ম্যাডাম। ছাত্রছাত্রীদের সামনে আপনি যেটুকু অংশ তুলে ধরলেন অল্প সময়ের মধ্যে, তাতে ওদের অনেক ভাবনা চিন্তার আরো প্রসার ঘটলো বলে আমার মনে হয়, এবং ঘটবে এই আশা রাখি। অনুষ্ঠানের প্রোটোকল অনুযায়ী আইকিউএসি কোঅর্ডিনেটরের বক্তব্য শোনার কথা এখন আমাদের, কিন্তু এখানে তার কাছে অনুরোধ রাখছি তিনি যদি অনুষ্ঠানের উপান্তে ধন্যবাদ জ্ঞাপনের দায়িত্ব নির্বাহের সাথে সাথে তার বক্তব্য পেশ করেন, তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি। পিনাকিদা প্লিজ একটু, আপনি ঘরের লোক বলেই আপনার কাছে এই দাবিটা রাখতে পারলাম বা অনুরোধটা রাখতে পারলাম আর কি। আশা করি আপনি সহমত হবেন। ভায়োলেন্সটা শুরু করো আগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আইসিসি এবং গ্রিভেন্স রিড্রেসাল সেলের কনভেনর ডক্টর দেবরূপা চক্রবর্তী ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সুজাতা, ধন্যবাদ পৌলমী, আর বিশেষভাবে ধন্যবাদ সোমা ম্যাডামকে। অনুষ্ঠানের প্রোটোকল ভেঙে সোমা ম্যাডামকে আগেই ধন্যবাদ জানাচ্ছি, যেই কারণে সেটি হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে উনি 7টার সময় আমাদের প্রোগ্রাম লিভ করে চলে যেতে হবে ওনাকে, কেন কি ওনার একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। তাই প্রথমে ম্যাডাম আপনাকে ওয়েলকাম, আর তার সাথে আপনাকে খুব মনের আন্তরিক কোণার থেকে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট অনেক ধন্যবাদ জানাচ্ছি
আপনি যেভাবে আমাদের সাথে সহযোগিতা করলেন, সুপরামর্শ দিলেন প্রত্যেকটি পদক্ষেপে, সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ দেওয়াটাও আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে যাচ্ছে আমার তরফ থেকে। কিন্তু যেহেতু আপনি চলে যাবেন আমাদের প্রোগ্রাম ছেড়ে অন্য কাজে, তাই আপনাকে আগেই ওয়েলকামের সাথে সাথে আপনাকে আমি একটু থ্যাঙ্কস গিভিংও করে দিলাম। সুতরাং যেটা আমাদের অনুষ্ঠানে হয়তো প্রোটোকল মেনে করলাম না, কিন্তু এইটুকু না করলে আমার তরফ থেকে আমার মনে হবে আমি কিছু কমই করে ফেললাম। ম্যাডাম, আপনাকে আশা করি আমাদের কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আমরা পাবো, আপনার সহযোগিতা পাবো, আপনার সাহচর্য পাবো এবং আপনার থেকে সুপরামর্শ পাবো, যেটা আমাদের কাছে পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ। এত ভালো ছাত্রছাত্রী যেখানে সেখানে সংযুক্ত হতে পারলে হয়তো ভালোই। আমরা আমার নিশ্চয়ই খুব হব ভালো ম্যাডাম, এই বিষয়ে আপনার সাথে আমি পরবর্তী সময় প্রিন্সিপাল ম্যাডামের পারমিশন নিয়ে নিশ্চয়ই কথা বলবো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কোনো পারমিশন নেই, ভালো কাজে সবাই এগিয়ে যাও। বেশ, তাহলে আমি এবার আমার একটু স্বল্প বক্তব্য বলি, তারপর আমরা আমাদের ছাত্রছাত্রীদের থেকে শুনবো, কেন আজকে তারাই প্রায়োরিটি পাবে আমাদের এই অনুষ্ঠানে। সুতরাং প্রথমে প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর সোমা ঘোষ, প্রিন্সিপাল হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন, আমার ইন্টারনাল কমপ্লেন সেল এবং গ্রিভেন্স রিড্রেসাল সেলের যারা মেম্বার্সরা এখানে উপস্থিত আছেন, আমি যতদূর দেখলাম ডক্টর অগ্নিমিত্র ঘোষ, প্রফেসর শাশ্বত বন্দ্যোপাধ্যায় এবং আইকিউএসির কোঅর্ডিনেটর, যিনি আমাদের আইসিসি মেম্বারও বটে, প্রফেসর পিনাকি রঞ্জন দে, এবং আমাদের কলেজের অন্যান্য ফ্যাকাল্টির যারা মেম্বার্স, আমি যেমন হিস্ট্রি ডিপার্টমেন্টের শ্যামশ্রীদিকে দেখতে পাচ্ছি, ইংলিশ ডিপার্টমেন্টের জয়িতা আছে, পল সায়েন্স ডিপার্টমেন্টের বিপাশা ঘোষ দস্তিদার আছে, এদেরকে আমি দেখতে পাচ্ছি। সাদ্দাম আছে জার্নালিজম ডিপার্টমেন্টে, এছাড়া শ্বেতা সরকার আছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। আজকে আমাদের নেতাজি নগর কলেজের ইন্টারনাল কমপ্লেন সেল অ্যালং উইথ গ্রিভেন্স রিড্রেসাল সেল এন্ড আইকিউএসি একটা বাইলিঙ্গুয়াল এসে কম্পিটিশনের আয়োজন করেছে। এখানে ছাত্রছাত্রীরা বাংলা এবং ইংলিশ দুটোতেই তারা এসে এখানে আমাদের জমা করেছে, তাই আমরা এটাকে বলছি বাইলিঙ্গুয়াল এসে কম্পিটিশন, যেটার আয়োজন করেছে প্রধানত ইন্টারনাল কমপ্লেন সেল। একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় যা নিয়ে সোমা ম্যাডাম এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বললেন এর আগে, তাই সেখানে আর বিশেষ কিছু আমি বলছি না। তবে ইন্টারনাল কমপ্লেন সেলের আমরা সবাই জানি মূল উদ্দেশ্য হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস। তাই আইসিসির এই উদ্দেশ্যকে মাথায় রেখে এবং আমাদের করোনা বিধ্বস্ত বর্তমান যে সামাজিক পরিস্থিতি তাকে সামনে রেখে আমরা আমাদের আজকে এসে কম্পিটিশনের যে টাইটেল দিয়েছি, দ্য শ্যাডো প্যান্ডেমিক কোভিড-19 ইম্প্যাক্ট অফ ভায়োলেন্স টুয়ার্ডস উইমেন ইন ইন্ডিয়া। এবার একটু বলি যে করোনা আক্রান্ত এই অতিমারী পরিস্থিতিতে গত 15 মাস ধরে আমরা প্রায় বেশিরভাগ সময়ই লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে আছি এবং ভীষণভাবে মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে আছি কোনো না কোনো কারণে। এমতো অবস্থায় যারা কর্মরত মহিলা তারা ওয়ার্ক ফ্রম হোম করার মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে যা দায়িত্ব তা তারা পালন করছেন। অন্যদিকে গৃহ থেকে কাজ করার জন্য বা ওয়ার্ক ফ্রম হোম করার জন্য তাদের কিন্তু আবার সংসারের প্রতি সমস্ত কর্তব্য তাও পালন করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি তাদের এই আহ যারা সহকর্মীরা আছেন এবং নিজের পরিবারের যারা সদস্যরা আছেন তাদের থেকে সঠিক ব্যবহার, সম্মান বা তাদের যে কাজের সঠিক মর্যাদা তারা কি পাচ্ছেন, নাকি তারা বিভিন্নভাবে শারীরিক, মানসিক এবং যৌন হেনস্থার শিকার হয়ে চলেছেন প্রতিনিয়ত, প্রতিদিন? আমরা আজকে এই বিষয়ে শুনবো আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সমাজের স্তম্ভ এবং তারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তারা এই বিষয়ে কতটা আমি বলবো সচেতন বা এই বিষয়ে তাদের কি ভাবনা চিন্তা, তাদের কি বক্তব্য, সেই বিষয়ে আজ আমরা তাদের থেকেই শুনবো, তাদের থেকেই জানবো। তাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। So over to the students and to the moderators of the program,
The stage is all yours. আচ্ছা, আমি প্রথমেই আমাদের যে ছেলেমেয়েরা জমা করেছে তাদের এসে, তাদের মধ্যে থেকে আমি ঋদ্ধি সাউ বিকম সেকেন্ড সেমিস্টার, প্রথমেই তাকে বলবো যে তার এসেটা যেন সে আমাদের পড়ে শোনায়। Good evening, everyone. রিধি, মাইক্রোফোনটা অফ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। Good evening, everyone. I am very obliged যে আমি এই participate করেছি এই essay competition এ. Thank you to everyone for this opportunity. এটা দিয়ে আমি start করলাম. The shadow pandemic COVID-19 impact of violence towards women in India. A novel coronavirus, COVID-19, was identified in 2019 in Wuhan, China. This is a new coronavirus that has not been previously identified in humans. A pandemic is defined as occurring over a wide geographic area and affecting an exceptionally high proportion of the population. The word corona means crown in Latin. The direct outcomes of the previous lockdown phases were that the mortality rate of COVID-19 and its cases were significantly controlled. Indian scientists have also explored environmental and atmospheric changes incurred to COVID-19 lockdowns. Violence against women is a problem worldwide, with economic costs ranging from 1% to 4% of global GDP. Types of violence against women have changed during the COVID-19 lockdowns in India. It shows that domestic violence and cybercrime complaints have increased, while rape and sexual assault complaints have decreased in districts with the most stringent restrictions. Gender-based violence is a human rights violation, and violence against women and girls is a public health crisis with detrimental impacts of the victims or survivors, their family, particularly children, and the communities. Recent emerging data highlights that since the outbreak of COVID-19, violence against women and girls, including domestic interpersonal violence and sexual abuse, has intensified in India. The National Commission of Women (NCW) received 13,410 complaints of crimes against women between March to September 2020, of which 4,350 were domestic violence. Complaints peaked in the March to May period, with 1/3 of complaints being filed in these 3 months alone. Ravindran and Shaha 2020 estimate that in May 2020, increase in domestic violence complaints in red zone districts also saw much higher increases in complaints of cybercrime. Only 14% of women who have ever experienced violence seek help, thus making it clear the figures of reported violence are also the tip of the iceberg. The data are disaggregated by categories of complaints, which we broadly group into: number 1, domestic violence; number 2, cybercrime; number 3, harassments; number 4, rape; and 5, sexual assault. In colleges, women and girls are being ragged day by day, but due to lockdown, ragging cases are decreased, and at the same time, rape cases are also decreased. Many harassment cases like
Messaging, calling, etc. are also increased during lockdown. Violence on housewives increased due to men's job instability. Some cases are not even filed because of shame in the society and the power of money. Many NGOs and non-violence groups are trying their best to reduce this, but day by day the violence is increasing in a high scale. Students are also being harassed sexually and mentally, which leads to suicide. Due to huge financial instability, men are torturing their wives for dowry in many states and in many villages. Not only housewives are harassed, but also working women are being harassed sexually and mentally. Working women are being harassed by work pressures or sexual demands. Apart from housewives and working women, some maids are also being sexually harassed. A part of parcel this situation is age-old practice of quarantine that has several negative outcomes. We are in a 74th year of independence, but no women are allowed to celebrate Independence Day because still now women are not really independent. The vocational training, education, and employment to women will impart them with resources that will reduce the risk of adverse reproductive health outcomes. Women should raise their voices for their rights instead of living in the condition under utter distress. In this tough time, we should be with each other and fight the pandemic instead of fighting with each other, which comes out with a phrase called violence. Thank you. ধন্যবাদ ঋদ্ধি। এরপরে প্রবন্ধ পাঠের জন্য আমি ডেকে নিচ্ছি সৃজনী দত্ত, বাংলা অনার্স, 6th সেমিস্টার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই প্রণাম জানাচ্ছি আমার অধ্যক্ষা ম্যাডাম অমৃতা দত্তকে এবং তাছাড়াও আইকিউএসি কনভেনার পিনাকি রঞ্জন স্যার এবং ডিসি ম্যাডাম, তাছাড়াও যেই দুজন সবসময় সাহায্য করেছে এই প্রবন্ধ লেখা, তাছাড়াও বিভিন্ন বিষয়ে আমার পিয়ার ম্যাডাম এবং এসএম ম্যামকে অনেক ধন্যবাদ। তাছাড়াও আমি বিভাগীয় প্রধান আমার ডক্টর অগ্নি মিত্র ঘোষ এবং অন্যান্য বিভাগের অধ্যাপক এবং অধ্যাপিকাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার লেখাটি পাঠ করছি। অতিমারীর প্রতিচ্ছায়ায় ভারতের নারীদের প্রতি আগ্রাসনের চিত্র। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এটি আমার লেখার সাব হেডিং। তো যেখান থেকে লেখাটা শুরু হচ্ছে সেখান থেকে আমি পড়ছি। হেডফোনে বাজছে জুলফিকারের সেই গানটা, কঠিন অসুখ কঠিন সময়, অজানা কালো ভয়। শুনতে শুনতেই হঠাৎ খবরের কাগজে পাতা উল্টাতে গিয়ে চোখ পড়ল প্রথম পাতায়। সেই রোজকার ঘটনা, ধর্ষণ করে পিটিয়ে খুন করা হলো বছর 18 এক যুবতীকে। ব্যাস, আজকে গেলাম, পড়তে পারিনি আর। প্রতিদিন এইভাবেই বেড়ে চলেছে নারী নির্যাতন। গোটা বিশ্ব অতিমারীর কবলে, তার মধ্যেই ভারতবর্ষে বেড়ে চলেছে নারী নির্যাতনের হার। ধর্ষণ, বধূ হত্যা, অ্যাসিড অ্যাটাক প্রভৃতি ভিন্ন ঘটনা বাড়ছে বইকি কমছে না। এবং আশ্চর্যজনকভাবে দেখা গেছে শতকরা মোটামুটি 98টি ক্ষেত্রে ধর্ষণ করে ধর্ষিতা বিচিত কেউ। 2012 সালের এনসিআরবি রিপোর্টে 24,923টি ধর্ষণের মধ্যে 24,470টি ক্ষেত্রে ধর্ষণকারী ধর্ষিতার পূর্ব পরিচিত। তবে নারী নির্যাতন শুধুই যে পুরুষের দ্বারা হয় এ কথা বলা ভুল। 60% ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি, ননদ, সৎমাও দায়ী থাকেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। জার্মেন ব্রিয়ারের লেখা ফিমেল ইউনাক বইতে একটি চমৎকার কারণ পাওয়া গেছে মেয়েদের হাই হিল জুতো পরার প্রসঙ্গে।
যদি একটি মেয়েকে কোনো পুরুষ আক্রমণ করে, সে যেন ভালো দৌড়তে না পারে, হাই হিলের ব্যবস্থা সেজন্যই। মহাভারতে একটি শ্লোক আছে, ন স্ত্রী স্বাতন্ত্র মহর্তি, অর্থাৎ স্বাধীনতার নারীর কোনো অধিকার নেই। থমসন রয়টার্স ফাউন্ডেশন এক রিপোর্টে বলছে যে নারীদের জন্য ভারত সবচেয়ে বিপজ্জনক দেশ। ভারতে প্রতিদিন 100 নারীর ওপর ধর্ষণের অভিযোগ পায় পুলিশ। 2016 সালে ভারতে প্রায় 39,000 নারীর ওপর আক্রমণের অভিযোগ পেয়েছিল পুলিশ। ভাবতেও অবাক লাগে, 8 থেকে 80 সকল নারী নির্যাতনের শিকার। যারা নারীর পোশাকের দোহাই দেন তারা আসলে জানেন না বোরখা পরা মেয়েরাও কিন্তু নির্যাতিত হন। আমরা আজও ডার্ক এজ বা অন্ধকার যুগেই রয়ে গেছি। আসলে পুরুষের অ্যাগ্রেসিভনেসের শিকার হন নারীরা। পুরুষ শাসিত সমাজে যা নতুন কিছু নয়, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, বধূ হত্যা বেড়েই চলেছে দিনকে দিন। মাঠে ঘাটে হাটে সর্বত্রই মেয়েদের ইভটিজিং করছে একদল পুরুষ। সরকারি হিসেব অনুযায়ী ভারতে প্রতি 26 মিনিটে একটি মেয়েকে যৌন হেনস্থা, প্রতি 43 মিনিটে একটি করে মেয়েকে কিডন্যাপ ও প্রতি 93 মিনিটে একটি মেয়েকে খুন করা হচ্ছে। প্রতিদিন গড়ে 80টি হত্যাকাণ্ডের ঘটনা এবং 91টি ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। নারীদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে রয়েছে দিল্লি। অন্য মহানগরের তুলনায় দিল্লিতে সব ধরনের অপরাধের সংখ্যা 4 গুণ বেশি। ফলে দিল্লি এখনো দেশের অপরাধ রাজধানী। তবে নারীদের বিরুদ্ধে অ্যাসিড হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে। এরপরই রয়েছে উত্তরপ্রদেশ। 2018 সালে পশ্চিমবঙ্গে 36টি ও উত্তরপ্রদেশে 32টি অ্যাসিড হামলা রয়েছে। বিবাহিত নারীর 2/3 শিকার হন ডোমেস্টিক ভায়োলেন্সের। গ্রাম থেকে শহর সর্বত্রই এই ঘটনা। বছরে 364 দিনই পুরুষের, আর একটা দিন নারীর জন্য রাখা হয়েছে। 8ই মার্চ শোকট আমরা সেদিনই পালন করি। যিনি প্রতি রাতে বউকে পিটিয়ে ঘুমোতে পারেন, তিনি বিয়ের রাতে পুরুষের বিড়াল করা যেত আগেকার দিনে, কারণ ওই বিড়াল মারা দেখে স্ত্রীকে বুঝতে হবে তারও এমনটাই ভাগ্যে আছে। রাষ্ট্রপুঞ্জ বলছে ভারতবর্ষের 2/3 বিবাহিত নারী গৃহ নিগ্রহের শিকার। তবুও পৃথিবীতে ডিভোর্স সবচেয়ে কম ঘটে ভারতেই, প্রতি 1000 দম্পতিতে মাত্র 11। এর কারণ ভারতে মেয়েরা এখনো স্বনির্ভর না, স্বাধীন না। তারা মুখ বুজে সহ্য করে নেয় যে কোনো রকম অত্যাচার। আসলে নারীর বাড়ি নেই, নিজের একার ঘর নেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি তার আশ্রয়। সেই কবে 1928 সালে ভার্জিনিয়া উলফ লিখেছিলেন একটি বই, আ রুম অফ ওয়ান্স ওন, নিজের জন্য একটি ঘর। নিজের জন্য একটি ঘর সব মেয়ের দরকার। নারীবাদ যে নারীরা মানুষ, এ কথাই জোর দিয়ে বলা। Feminism is a radical notion that women are human beings. আসলে মেয়েদের বাঁচতে হবে বাঁচার মতো করে। পরাশ্রয়ী হয়ে বাঁচার মধ্যে কোনো সার্থকতা নেই। 1993 সালে সুপ্রিম কোর্ট দিল্লি ডোমেস্টিক ওয়ার্কিং উইমেন্স ফোরাম বনাম ভারত রাষ্ট্র ও অন্যান্যদের একটি রিট পিটিশনে আদেশ দেয় যে ন্যাশনাল কমিশন ফর উইমেন জাতীয় মহিলা কমিশন একটি পরিকল্পনা করে যে অপরাধজনিত আঘাতের ক্ষতিপূরণের জন্য একটি বোর্ড, ক্রিমিনাল ইনজুরিজ কম্পেনসেশন করা জরুরি। 1990 সালে ইকরা কেন্দ্রীয় সরকারকে পাঠানোর পর তা 1 দশক ঠান্ডা ঘরে থাকার পর নিয়ে আসে স্কিম ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ ভিকটিমস অফ রেপ 2005, ধর্ষণের শিকার মহিলাদের ত্রাণ ও পুনর্বাসনের পরিকল্পনা। তবে লাভ হয়নি। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই কোনো বাজেট বরাদ্দ করেননি। মূলত এটা আমলাতন্ত্রের মধ্যে ডুবে যায়। এনসিডব্লিউর প্রাথমিক খসড়ার প্রস্তাব অনুযায়ী জাতীয় মিশনের ন্যাশনাল মিশন ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন হাতে টাকা আছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাব। আমি কিন্তু পুরুষ বিদ্বেষী নই, পুরুষরাও নানাবিধ অত্যাচারের শিকার হন। পুরুষদের ঘৃণা করার কথা কখনোই উঠছে না। তাই ঘৃণা করি পুরুষতন্ত্রকে। খারাপ লাগে তখন যখন রাস্তা পার হওয়ার সময় অশ্লীল টিটকিরি কানে আসে, তখনও কিন্তু আমাদের ধর্ষণ হয় পরোক্ষভাবে।
আসলে মেয়েদের বিরুদ্ধে অসাম্য থাকবে ততদিন প্রতিটি মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে, যতদিন ধর্ষণের ঘটনা চার দেওয়ালের মধ্যে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা চলবে। ভিকটিম ন্যায় বিচার পাবে না, অপরাধী যোগ্য শাস্তি পাবে না, ততদিন বেঁচে থাকবে ধর্ষক। শুধু প্রতিবাদ মিছিলে থেমে থাকলে হবে না, গোটা সিস্টেমটাকে ভেঙে চুরমার করে দিতে হবে, যেখানে লিঙ্গভেদ জাতিভেদ থাকবে না, কোনো পুরুষ বা নারীতান্ত্রিক সমাজ না, মানবতার জয়গান ধ্বনিত হবে সেই সুস্থ ও সুন্দর সমাজে। নারী নিজের লড়াই নিজেই লড়ুক, কণ্ঠ তুলে স্লোগান ছাড়ুক। চলুন সবাই মিলে বলি, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ। ধন্যবাদ সৃজনী। সৃজনীর কথা প্রসঙ্গে আমার একটা কথা বারবার করে মনে পড়ছে, কারণ সৃজনী হাই হিলের কথা তুললো, যে কিরকম ভাবে হাই হিল যেন একটা শুধুমাত্র যে ক্যাপিটালিস্ট নোশন তাই নয়, যে কতটা ভঙ্গুর আমাদের মানে যে বিশ্বাস সেটা করা যেতে পারে, তার একটা চক্রান্তর, হয়তো বড় সড়ো চক্রান্তর একটা পার্ট হয়েও হতে পারে বলে যে সম্ভাবনার কথা ও বলে। সেখান থেকে আমার একটা কথা মনে হচ্ছিল বারবার, যে চায়নাতে একটা প্র্যাকটিস ছিল বহুদিন যাবত, যেটাকে বলা হতো ফুড বাইন্ডিং প্র্যাকটিস, চাইনিজ ফুড বাইন্ডিং প্র্যাকটিস। এটার মূল উদ্দেশ্য ছিল যে মানে জন্মাবার পর থেকেই মেয়েদের পায়ের যে পায়ের পাতাটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা, এমন ভাবে বেঁধে রাখা হতো যাতে কিনা তারা টাইনি গোল্ডেন লোটাস ফিট পাবেন। কি পাবেন? টাইনি গোল্ডেন লোটাস ফিট। এবং সেটা কি কি কাজে ব্যবহৃত হবে, কেন এইটার পেছনে তাদের একটা ঝোঁক? বিকজ সেটা নাকি খুবই ভালো লক্ষণ, এবং সেটা নাকি তাদের কালচারালি একটা ভীষণ একটা হেরিটেজ বহন করে চলেছে। এবং সেটার জন্য যেটা হতো, যে শুধুমাত্র যে মেয়েদের পায়ের বিভিন্ন হাড়গোড় সঠিকভাবে ডেভেলপড হতো না তাই নয়, তারা কিন্তু অনেক সময় চলৎশক্তিহীন হয়ে পড়তেন, মানে ঠিক মতো করে হাঁটতেই পারতেন না। তুমি ভেবে দেখো, যদি কন্টিনিউয়াস একটা সেটার গ্রোথটা আর 5টা অঙ্গের মতো হবে না, তো সেটাও কি একটা টেকনিক নয়? এটাও কি এক ধরনের আটকে দেওয়ার যে প্রচেষ্টা, তা নয়? এখন চায়নাতে এই প্র্যাকটিসটা বহুদিন যাবতই বন্ধ হয়েছে, ব্যান্ড হয়েছে, কিন্তু যতদিন হয়নি সেই মেয়েদের কথা, সেই নারী যারা কিনা দিনের পর দিন এইরকম ভাবে অবমাননার শিকার হয়েছে, তাদের হয়তো আমাদের আবার একবার ভাবা উচিত। খুব খুব সহজেই তোমরা যদি করো দেখতে পাবে চাইনিজ ফুড বাইন্ডিং টেকনিক আর কি, এবং যে ছবিগুলো তোমরা পাবে গুগলে, ভীষণই ভীষণই। দেখো, আমরা সামনের দিকে এগিয়ে, এরপরে আমি যাকে ডাকবো সে হচ্ছে বিকম অনার্স সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট পবিত্র চক্রবর্তী। পবিত্র ম্যাম কিছু বলছিলেন? ম্যাম প্রিন্সিপাল ম্যাম কিছু? হ্যাঁ ম্যাম, আপনি জাস্ট গুগল করবেন চাইনিজ ফুড বাইন্ডিং টেকনিক, মানে যা ছবি দেখা যাবে ম্যাম, মানে ভয়ঙ্কর। পবিত্র, গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমে আমি বলবো থ্যাংক ইউ দেবরূপা চক্রবর্তী ম্যাম, আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। উনি আমাকে যেভাবে এনকারেজ করেছেন ফোন করে, তো সেটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল ওনার কাছে। তো আমি শুরু করলাম। The pandemic, impact of lockdown on vaccine India. It was 19, the man-made deadly pandemic caused by coronavirus. It was discovered that the origin of the coronavirus was happening in Wuhan city, China. The virus spread all over the world so fast that the experts were unable to find proper aid against it. COVID-19 has impacted several areas like business, economies, and most importantly, the global. After the influences of coronavirus on human lives were analyzed, it was found that due to the lockdown in India in March 2020, the cases of suicides, losing jobs, and starvation increased that led to a tough situation for every citizen of the nation.
While the country is suffering from diseases, deaths, and a downward economy, another scarier impact has come to the light: the increase in violence faced by women in India. What has come to be known as the shadow pandemic has affected women across the capitalist world in varying degrees. This refers to the specific impact of the coronavirus, the lockdown and policies or lack of them, which impact on women in the moment. In India, during the lockdown, there is not much statistical evidence, as there is in many countries in Europe, of the increase in cases of domestic violence. The NCW helplines registered double the number of complaints of violence in April than they had the month before. But in any case, registration of cases is just the tip of the iceberg. The NFHS 4 had shown that the almost 30% of ever married women have suffered physical, sexual, or emotional violence, that is, their spouse with physical abuse being the most common. However, the fact that such cases are usually unreported is also true. It can be assumed that in such a scenario, and because of the lockdown, due to the absence of support mechanisms, either through other family members, sympathetic neighbors, or friends, women who were victims of such abuse were further isolated. Lack of any alternative infrastructures available to women in such situations leaves them with no alternative but to compromise with their abuses. The experience of the pandemic highlights the need for many shorter stop and shelter homes for women in situations of domestic violence. These are actually essential services, but such shelters are very few in India. This is a demand which requires to be addressed. Moreover, in India, the excessive consumption of alcohol and domestic violence has been seen to have a correlation. This is why the anti-litter movements have had a huge popular response from women. In many states, with the relaxation of lockdown, governments eager to make up for revenue losses have encouraged liquor sales even through door-to-door delivery. While we support the demand for more finances for state governments, liberalization and direct encouragement for liquor sales has a terrible impact on women. Their voices rarely get heard. The National Commission for Women, or NCW, has observed a more than twofold rise in gender-based violence during the lockdown in India. Between 23rd March and 16th April, NCW registered 587 domestic violence complaints, 45% increase from the previous 25 days. Factors compounding the situation include the confinement, financial hours due to the lockdown, lack of access to alcohol. The virus mirrored that the pre-existing patriarchal notions and magnified the discrimination and the pre-existing inequalities. There has also been a threefold rise in policy apathy towards women compliance with the policy busy with lockdown orders. Indian women rights activist Kavita Krishnan said that a woman told her about the Indian government giving a warning about the lockdown. They could have tried moving to safer locations in time. The Childline India helpline received more than 92,000 calls between 20 and 31 March. The start of India's lockdown asking for protection from abuse and violence. The extended confinement has also trapped children with their abusers at home. Violence involves physical, sexual, financial, and emotional abuse. Acts of assault, threat, humiliation, and intimidation are also considered acts of abuse. Physical violence increased and before followed by sexual and financial violence, respectively. It was found that about 86% women who experienced violence never sought help, and 77% of victims didn't even mention the incidents to anyone because of the fear. On the other hand, the cases of domestic violence in houses are seen to come up with another problem: impacts on the children. Conclusion: people should be able to control their minds. Proper campaigns can be held by the authorities to educate the people about domestic violence and its consequences. The National Commission for Women Law WhatsApp number for the of the law. Funding to women in India to contact them for help related to domestic violence through messages. Odisha Police has launched a line to contact and ascertain the status of all previous cases of domestic violence in the state. Perpetrate domestic violence with institutionally quarantined.
agencies related to women's welfare are planning to organize an anti-domestic violence drive as same as the Breakthroughs Bell Bajao or Ring the Bell campaign. Thank you. বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টারে কেয়া করছি। এখানে উপস্থিত সকল অধ্যাপিকাকে আমার প্রণাম, আর আমার সহপাঠীদের আমার ভালো আমি শুরু করছি। অতিমারী প্রতিচ্ছায়া, ভারতের নারীদের প্রতি অগ্রাসনের চিত্র। কি ধরেছে? আমি মাতঙ্গী হাজরা, রানী রাসমণি, সরোজিনী নাইডু, রানী লক্ষ্মীবাই, লক্ষ্মী সেহগল এর দেশের কথা বলছি। আমি ভারতবর্ষের কথা বলছি। আমি কথা বলছি পৃথিবীর সব থেকে বড় উন্নত গণতান্ত্রিক দেশে। আমি কথা বলছি রাজা সুলতান দেশে। কতই না গর্ব এ দেশে, ইতিহাসের প্রতি ছত্রে স্বর্ণাক্ষরে খচিত এদেশের গৌরব কথা। এদেশের গৌরবের কোনো শেষ নেই, আর তার সাথে শেষ নেই এদেশের লজ্জারও। হ্যাঁ, লজ্জা। এদেশের মাটিকে মা রূপে পুজো করে। আপনার মাকে অসংখ্য এখন একবিংশ শতাব্দী চলমান। এই শতাব্দী আধুনিক প্রযুক্তি থেকে, আর মানুষরা সহকারে মা কালীর পুজো করে। আর মন্দির থেকে বের কোনো পোশাক পরিহিত মেয়ে দেখলেই অশ্লীল মন্তব্য করার পোশাক নিয়ে প্রশ্ন ওঠে। আচ্ছা, ধর্ষণের সাথে পোশাকের আর কোনো যোগাযোগ আছে কি? যদি থেকে থাকে তাহলে 6 মাসের শিশু কখনই ধর্ষণের শিকার হতো না, তাই নয় কি? সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের মেয়েদের ঠিক মানুষ বলে গণ্যই করেন না। আমাদের দেশে মেয়েদেরকে পণ্যের সাথে তুলনা করা হয়। এনসিআরবি এর রেকর্ড বলে আমাদের দেশে শতকরা 30% মহিলা উত্তীর্ণের শিক্ষা। কিন্তু আমার মতে এই শতাব্দীতে এমন কোনো মহিলা নেই যে উত্তীর্ণের শিকার কখনো হয়নি। বাসে, ট্রেনে, অফিসে এমনকি বিদ্যালয়ে কোথাও মেয়েরা আজ সুরক্ষিত নয়। কিন্তু এই অসুরক্ষার কারণ কিন্তু ছোট পোশাক না, আমাদের ছোট মানসিকতা। আমরা পুরুষের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তো কোনোদিন জারি হয়নি। আমাদের মেয়েদের জীবন যুদ্ধটা শুরু হয় মাতৃগর্ভ থেকেই, বেঁচে থাকার যুদ্ধ। তারপর একটু বড় হলেই মেয়ে তো ভালো বিদ্যালয়ে পড়িয়ে কি হবে? সেই তো বিয়ের পর বাসন মাজবে। না, বাসন মাজাটা কোনো ছোট কাজ না, কিন্তু আমাদের মানসিকতাটা সত্যিই খুব ছোট। একটা অতি পরিচিত ভাষণ, মেয়েদের বাঁচাও, মেয়েদের পড়াও। কেন কেন বলুন তো? সমাজের চোখে আঙুল দিয়ে বারবার বলতে হবে মেয়েদের বাঁচাও, মেয়েদের পড়াও। মেয়েরাও তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। কই, ছেলেদের ক্ষেত্রে এমন ভাষণ তো দিতে হয় না? দেখে এসেছি, দোকানদারকে টাকা দিলে তবেই সে পণ্য দেয়, কিন্তু বিবাহের সময় এর বিপরীত কেন হয়? হ্যাঁ, আমি যৌতুকের মতো কাকতালীয় প্রথার কথা বলছি। এই প্রথাতে দোকানদার পণ্য টাকা দুটোই দেয়। ব্যাপারটা হাস্যকর না? কিন্তু হাস্য প্রথার জন্য মাতৃগর্ভে কন্যা সন্তানকে হত্যা করা হয়। এনসিআর শুধুমাত্র এই হাস্যকর ছেলে বিক্রির প্রথার জন্য প্রতিদিন কমপক্ষে 21 জন নারীকে নিজের প্রাণ হারাতে হয়। সত্যি আমাদের দেশের প্রথা প্রশংসনীয়। কম্প্রোমাইজ শব্দটি খুব বড়, আর তার চেয়ে বড় হলো এর তাৎপর্য। আমাদের দেশের প্রতি 3 জন নারীর মধ্যে একজন এই শব্দটির শিকার, বিশেষ করে চাকরিজীবী মহিলারা। আর যদি বলি সিনেমা জগতের কথা, তাহলে তো আর কথাই নেই। রিয়া চক্রবর্তী নামটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ভারতবর্ষের সমগ্র জনতার কাছে সে দোষী হলেও আমার কাছে সে এই কম্প্রোমাইজ শব্দটির শিকার। আমরা এমন দেশের নাগরিক
যেখানে শাসক বর্গের বেশ কিছু মানুষ মনে করেন কম্প্রোমাইজ ছাড়া কোনো নারী উচ্চপদস্থ কর্মী হতেই পারেন না। এবার আপনারাই বলুন, যে দেশের শাসক বর্গের মানসিকতা নারী সম্পর্কে এতটা নিচু, সে দেশের নারীর অবস্থা অবলা থেকে কিছুতেই উঠতে পারে না, এই সিদ্ধান্তে আমি নিশ্চিত। সে যতই মেরি কম পিতা বা পিতা দেশের জন্য স্বর্ণপদক জিতুক, আমরা নারীরা কোনোদিন অবলার মোড়ক ছেড়ে বেরোতেই পারিনি, বা বলতে পারে আমাদের বেরোতে দেওয়া হয়নি। আমাদের দেশের পুরুষেরা নারীদেরকে নিজের সম্পত্তি মনে করেন, করবেন নাই বা কেন? তাদের ছোটবেলা থেকে নারীকে নিজের সম্পত্তি পাবার প্রশিক্ষণ যে দেওয়া হয়, ভাববেন না যে নারীদের প্রশিক্ষণ দেওয়া হয় না, নারীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ঠিক এর বিপরীত তার, অর্থাৎ নিজেদেরকে অবলা মনে করার। আর এই প্রশিক্ষণ আর কেউ নয়, আমাদের মা বাবারাই দিয়ে থাকেন। এখন 2021, সমগ্র বিশ্ব এখন অতিমারির কবলে জর্জরিত, তবুও ভারতে নারী নির্যাতনের অবসান ঘটেনি। উল্টে নতুন ট্রেন্ড চালু হয়েছে। ট্রেন্ডটার নাম হলো ফ্রাস্ট্রেশন। নাকি একবিংশ শতাব্দীর মানুষ, অর্থাৎ পুরুষেরা, লকডাউনের ফলে বাড়ি থেকে বাইরে না বেরোতে পারার জন্য ফ্রাস্ট্রেট হচ্ছে, তাই ফ্রাস্ট্রেশন কাটিয়ে ওঠার জন্য নারীদের ওপর অত্যাচার করছে। জাতীয় মহিলা কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এই লকডাউনে গৃহহিংসা আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আর শুধু তাই নয়, বেড়েছে সাইবার ক্রাইমও। আসলে কি বলুন তো, এইগুলো হলো পুরুষদের নিজেদের বিশেষ মনে করার ফলাফল। বারবার আমি নারীদের পণ্যের সাথে তুলনা করলাম, অবলা বললাম বলে কিছু মনে করবেন না। আসলে কথাটা খুবই তেতো কিন্তু সত্য। এখনই তান্ত্রিক সমাজ তাই ভাবে, তারা ভুলে যায় তাদের সৃষ্টিকর্তা আমরা নারীরাই। তারা ভুলে যায় ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে নারীদেরও রক্ত ঝরেছে। তারা ভুলে যায় ধৈর্যের বাঁধ ভেঙেছিল বলেই ভারতবাসী স্বাধীনতা পেয়েছিল। আবার ধৈর্যের বাঁধ ভাঙবে, আবার স্বাধীনতার লড়াই হবে। মনে রাখবেন, স্রষ্টা তার সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতাও রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ কেয়া, এতটা সুন্দর গুছিয়ে তোমার বক্তব্য পেশ করার জন্য। তোমার মানসিকতা, মনোভাব যেদিকে তোমাকে চালনা করেছে সেটা আমাদের সামনে এরকম ভাবে তুলে ধরার জন্য। আমি পরে যাকে ডাকবো সে হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের সেম 4 এর ছাত্রী অদিতি নায়ক। Then going to present the essay on the shadow pandemic of violence to women in India. In this world of humans are the extraordinary creation of God, and living with humanity which makes us different from everything present in this world. Heart is not only an organ, it is also a symbol of love. But somewhere we are lacking it, and violence is taking over it, and sins are taking places. But firstly, we have to know what is violence. It is said that it is the intentional use of physical force, which can also lead to injury, death, psychological hurt, or deprivation. We had seen many cases of violence around us, but what mostly common we have seen is violence on women. Violence is not only done by husband, it is called relationship abuse. Even it is by your parents, in-laws, other family members too. Abuse on elderly people is also classified as violence, which in turn to death of a person, etc. In fact, incest and child sexual abuse are also common form of violence in India. But another serious issue we are facing now is the pandemic caused by COVID-19 and the lockdown, which result as loss of many lives, mental, physical, and economical breakdown. But what is most hurtful is people are staying home, and cases of different violence in India are rising in the shadow of pandemic of COVID-19. Violence is a serious threat to us, but no one deserves to be abused and should be aware of our legal rights to fight against it. In this course of time of COVID-19 pandemic, many cases of violence have been reported in India during this lockdown. Violence and sexual exploitation, which is already an epidemic across our country, we have seen. But the lockdown has brought the menace of security, health, and money worries, and cramped and confined living conditions. Prior to the pandemic, we have seen many cases of violence were reported, but as we have been trapped in our homes with the abusers and are at
increased risks of other forms of violence as overloaded healthcare systems and disrupted justice services struggle to respond. Women, especially essential and informal workers such as doctors, nurses, street vendors, are at heightened risk of violence as they navigate deserted urban or rural public spaces and transportation services under lockdown. Women who work as maid in houses and offices, etc. In this course of hardship, the daily wage laborer are not getting work. And during this time, they are also facing violence in order to run their lives. A mother is always on duty, and a daughter is always a daughter, and a backbone of the family, whether to run the family mentally, economically, or by physical strength. Not only women staying in home or women having a normal life, but we can see the celebs who are always on limelight are also facing violence, whether in home or on social media, which is an essential part of their life. And in this pandemic, it is a part of everyone's life. As being always surrounded by the people, their lives are very much discussed by the society. They are being followed for setting up different trends among people. But now their personal life problems are coming up, like having violence in their home. Not only the happy pictures, but their tormented life scenarios are also coming up. They are being virtually harassed only by their followers or stalkers, their relatives, colleagues, family, etc. According to the reports, many information have been gathered, like after this lockdown, many cases of violence has been reported, especially against women. The newspaper reports, organization shows the democratic rates of violence have been increased after the lockdown in India. There are many data that shows approximately 275 reports of different offenses of violence have been recorded. Mental and physical torture have been recorded against the husband and the family member due to the consumption of alcohol and drug. Many women are abused due to raising voice against husband due to their extramarital affair, like the one reported recently against a well-known actor of television, Karan Mehra and Nisha Rawal. He violently hit his wife on head due to the reason his wife raised voice against his extramarital affair with a woman. Nisha Rawal is also a celeb, but being so independent and self-sufficient, she also had to face this kind of violence. Different parts of the country have been recorded such cases. Strange is that woman is also responsible for the violence on another woman. This also raises a question on our education, society where we are living, where a woman is not supportive of another. We have heard of brotherhood, then where the sisterhood is hiding. We should bring it up and be supportive and should keep positive attitude and behavior towards every single one. Not only grown-up women, girl child are also being abused and many cases are coming up like violence put on daughters in the family. Weddings are taking places in this pandemic too. But what is happening that due to the shadow of pandemic, everything is becoming a little hard, and sometimes due to the less interaction with the other family, a woman is getting married, faces many hardship after the marriage, like being incompatible or not, dowry problem, and creating a warm atmosphere around her in a new home. And when she is failing to do so, many and any such thing expected from her, some people having sick mentality living in this society abuse them, and violence takes place where love and understanding should stand only. Some women are the only working member of the family. It can for many reasons, but when in this period for some grounds they are not earning, they are put forward toward violence by their husband or any family member for not able to handle their family's expenditure. Old members of the family are being abused because due to the hardship to run the expenditure of their medical facilities and taking care of them more than before. People are suffering through depression, anxiety, which is resulting as all this violence as they are losing their mental stability and peace and lives of their loved ones. Without economic support, their houses are not running. Lack of food and facility, higher cost of utilities. Everyone is trying to find their way out to survive in this lockdown. But we can see the consumption of alcohol has been increased, and the home delivery of this had given the people the more opportunity to drown themselves in addiction. And as we all know, an addicted person cannot live with a stable mind,
and that is causing more chaos and abuse that leads to violence, and also not letting people to spend their money efficiently and wisely on the things they should to stay healthy, which is the most needed thing this time, to be healthy and fit, to be safe for ourselves and others too. The government must impose some needed restriction to make people aware that and eradicate the selling of some utilities for the needed period of time, and make their citizens more aware of their violence cases and how to fight against them in course of law. Social media is also becoming a part where women are being abused by pictures, private videos, abusive and harassing messages, and virtual harassment is taking place. Women should be more attentive and cautious about this violence taking place and should raise their voice against this, making the social media platform their weapon against the violence and combat it. Social media has the lightning power to fight against all this menace that women of India are facing right now during this pandemic. As we all are stuck in home and workplace also doesn't have the normal atmosphere now, just we have to understand our right and should believe in our ability to protect us from any kind of violence. Social cells and cybercrime departments are on duty to protect and succor us in this period. Entertainment platforms are also being used to spread the awareness against violence taking place. Serials, web series, which is quite popular nowadays, are making people more cognizant. The implementation of lockdown to combat the shadow of pandemic has now resulted as the violence towards women in India. In one hand, we are fighting with this pandemic and struggling with COVID-19 to get a victory of human society. But on the other hand, some inhuman people are breaking down the mental and physical intimates. The violence is affecting more the mental health, causing tremendous depression, anxiety, nightmares, eating problems, as social dysfunction, which also result as suicidal thoughts. Therefore, it is needed to be aware and fight the menace of this violence and overcome the inhuman act with humanity and love to stay healthy and physically and mentally. Thank you. ধন্যবাদ অদিতি। এই অতিমারি আবহে আমরা যারা ইনস্টাগ্রাম বা আমি ফেসবুক করি না, তাই ওই প্ল্যাটফর্মটার কথা বলতে পারবো না, কিন্তু ইনস্টাগ্রাম ফলো করতে গিয়ে দেখেছি যে অনেক বলিউড বা টলিউডের সেলেবরা এই দ্বিতীয় ঢেউয়ের পরে ভিন্ন ভিন্ন নিজেদের যা পরিধি, সেই পরিধির মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি সেক্ষেত্রে সোনু সুদের কথা বলবো, তা আমরা সকলেই জানি, এবং পরবর্তী সময়ে যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় এরা সবাই করেছেন। কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায়ের যে পেজটা, সেটা ফলো করতে গিয়ে আমি দেখেছি উনি প্রায় গত 3 মাস হয়ে গেল উনি কখনো নিজের কোনো ছবি পোস্ট করেননি, কোনো বিজ্ঞাপনের আগামী কোন ওয়েব সিরিজ আসছে কিচ্ছুই দেননি। শুধু কোথায় কিভাবে অক্সিজেন পরিষেবা পাওয়া যাচ্ছে, কোন হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে, কোথায় বেড খালি আছে, কোথায় কোন সেফ হোম তৈরি হয়েছে, এইগুলোই তিনি বারবার তার ওই পেজে উঠে এসেছে। এবং যেটা একই সঙ্গে করেছেন পরমব্রত বা যিশু সেনগুপ্ত, তাদেরকে তেমন কোন শব্দ বন্ধের দ্বারা আহত হতে হয়নি, অপমানিত হতে হয়নি, যা স্বস্তিকা মুখোপাধ্যায়কে হতে হয়েছে বিভিন্ন সময়। এবং রাত 2টোর সময় তাকে ফোন করে বলা হয়েছে আপনি কি আসছেন। আর বলছি না, আর বিস্তারিত তথ্যে যাচ্ছি না, কারণ তোমরা এগুলো যদি ফলো করো, আমাদের থেকে তোমরা বেশি ফলো করো, তোমরা জানবে। তা মানুষের এই রকম একটা লকডাউন পরিস্থিতি বা এই অতিমারি আবহে যদি মানুষের এবং কিছু পুরুষের এই বিকৃত মনোভাব আসে, তাহলে সেখানে আমাদের এই আজকের এই যে প্রবন্ধ যে আলোচনার বিষয়, তাতে আরো সচেতনতা জাগুক এবং তোমাদের মাধ্যমে সেই সচেতনতা ছড়িয়ে পড়ুক। এখানে যে ছাত্ররা রয়েছে তাদের মাধ্যমে, কোট আনকোট ছাত্ররা রয়েছে, তাদের মাধ্যমে সেই সচেতনতা ছড়িয়ে পড়ুক এবং আগামী প্রজন্ম আরো উন্মুক্ত ভাবে
উদারভাবে এই বিষয়গুলিকে দেখুক। এবার আমরা শেষ বক্তা কে ডাকবো, রাজ অধিকারী। আমার ভীষণই প্রিয় ওর লেখার ধরন, ওর লেখার চলন আমার ভীষণই প্রিয়। যেমন একটা বাস্তবতা থাকে, চরম বাস্তবতা থাকে, তার সঙ্গে মিশে যায় হিউমার, স্যাটায়ার। তো সেই রকমই একটা অনন্য স্বাদের একটা লেখা আমরা পেয়েছি। আমি রাজকে বলবো, রাজ তুমি প্রবন্ধটি পাঠ করো। হ্যাঁ ম্যাম। উপস্থিত সকল অধ্যাপক এবং অধ্যাপিকার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এবং উপস্থিত সকল আমার সহপাঠী এবং আমার বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রবন্ধটা। প্রবন্ধটার নাম নির্যাতনের কোনো কারণ হয় না, হয় অজুহাত। রাতের বেলা খেয়ে দিয়ে কয়েক দানা মৌরি জিভে ফেলে আরাম করে ল্যাপটপটা নিয়ে বললেন, হেডফোন কানেক্ট, এসি 21-এ, পারফেক্ট আরামদায়ক একটা আমেজ। নতুন থ্রিলার সিনেমা ডাউনলোড করে আজকে এটা মাসু। এমন সময় উল্টো দিকের ফ্ল্যাটের থেকে চেঁচামেচির আওয়াজ। ধুর, এ তো রোজকার ঘটনা। লোকটা বেশ নামি দামি একটা কর্পোরেট অফিসে কাজ করতেন, লকডাউনে চাকরি গেছে, বউ কিছু করেন। বাচ্চাটা এদিকে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সঞ্চয়ের শেষের পথে। তাই হয়তো রাত হলেই বউয়ের ওপর যাবতীয় ফ্রাস্ট্রেশন বের করেন। মারধর, গালাগালি, অত্যাচার কিছুই বাকি নেই। এদিকে আপনি আদর্শবান মানুষ, মোরালিটি আছে কিছু, মন ছটপট করছে, গিয়ে আটকাবেন? কিন্তু করোনা, সামাজিক দূরত্ব মানতে হবে তো, সমাজ থেকেই অনেকটা সরে আসতে হবে। তাহলে কি পুলিশে খবর দেবেন? আবার ফ্ল্যাটে কেচ্ছা, মানুষের ঘুম বরবাদ। তাহলে আপনি সিনেমার সাউন্ডটা আর একটু বাড়িয়ে দিলেন। আহা, আপনার দোষ নেই। কার দোষ? শুধু একজনের দিকে আঙুল তুলে কিভাবে দোষ দিই বলুন তো? কলেজে নারী সুরক্ষা নিয়ে যখন সেমিনার হয়েছিল, আপনাকে তো ঢুকতেই দেয়নি। আপনি পুরুষ মানুষ, হাজারটা চিন্তা, নারীদের সুরক্ষা নারীরাই বুঝবে না হয়। আচ্ছা, ওরা তো বোঝেইনি নারীদের সুরক্ষার প্রয়োজন কেন। কারণ কিছু পুরুষ অসুরক্ষিত পরিবেশ তৈরি করছে। একটা মেয়েকে নিজের সুরক্ষা নিয়ে ভাবতে হবে কেন? কোনো মানুষের সুরক্ষার দরকার, এই ধারণাটাই বা জন্মাবে কেন? নারী নির্যাতন নিয়ে নারীদেরকেই বোঝানো মানে সচিন তেন্ডুলকারকে বোঝানো উনি একজন ক্রিকেটার। বোঝাতে হবে ছেলেদের যে তাদের ঠিক কোন কোন কাজ, যেটা আপাত দৃষ্টিতে তাদের কাছে সাধারণ মনে হয়, সেটা একজন নারীর কাছে কতটা ঘৃণ্য। আবার সেক্স এডুকেশনে রয়েছে অনেক ঝামেলা। বাচ্চাদের গুড টাচ, ব্যাড টাচ শেখাতে গিয়ে তারা কৌতূহলী হয়ে সেসবের প্রয়োগ করে বসে। তবে সেটা হয় একান্তই কোনো শিক্ষার অসম্পূর্ণতার জন্য। শুধু গুড টাচ, ব্যাড টাচ নয়, বরং সেটার সঙ্গে একটি মোরালিটি, তৈরি আদর্শও শেখাতে হবে তাদের। যাই হোক, ভূমিকা এত বড় হওয়া উচিত নয়। এবার আসা যাক আসল প্রসঙ্গে, লকডাউন। যাবতীয় সার্ভে বলছে বাড়ির বউদের ওপর নির্যাতন বেড়েছে প্রায় 80%-এর ওপরে। অনেক বিষয়ের খামতি এবং বৃদ্ধির জন্য লকডাউনে গৃহস্থলীর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। যেমন মহামারীর ছায়ায় মানুষের যাতায়াত বন্ধ, মেয়েদের অসুরক্ষিত অবস্থায় যোগাযোগের প্রধান আস্তানা ছিল তাদের নিজের পরিবার। কিন্তু যাতায়াত ব্যাহত হওয়ায় মেয়েদের নির্যাতনের ঘটনাস্থল থেকে কোনোভাবেই মেয়েরা বেরাতে পারছে না। সেই রকম ভাবেই পুলিশ প্রশাসন এই মুহূর্তে মারাত্মক রকমের ব্যস্ত হওয়ায়, মহামারীর প্রকোপ সামলাতে মারাত্মক রকমের ব্যস্ত। শুধু যে গৃহস্থলীতে মেয়েদের উপর অত্যাচার বেড়েছে তা কিন্তু নয়। কর্পোরেট জগৎ যেমন অফিস থেকে বাড়িতে ঢুকে ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, তেমনি অফিসের আচরণও জায়গা করে নিয়ে হোয়াটসঅ্যাপের ইনবক্সে কুরুচিকর মেসেজ ও ছবি মেয়েদের ফোনে ঢুকো মতো। মানুষ বাইরে যাচ্ছে না, তাই বাইরের জগৎকে ঘরে টেনে আনছে সোশ্যাল মিডিয়ায়। ইভটিসিং এর জায়গা নেই, তাই ইনবক্সে ঢুকছে মন্তব্য। শারীরিক গঠন নিয়ে আসছে অনেক কথা, কাজ নেই, সারাদিন ঘরে বসা। কেউ হচ্ছে শিল্পী, কেউ মনোরোগ বিশেষজ্ঞ, আবার কেউ মোরাল পুলিশ। একটা মেয়ে কেন এরকম ছবি দেবে? একটা মেয়ে হয়ে এইসব শেয়ার করা উচিত নয়। রাস্তায় বেরিয়ে দেখ তুই, কাপড় খুলে নেব। আরো কত কি শুনতে হয়। শুধু তাই নয়, যেসব মহিলারা প্রাণের ঝুঁকি নিয়ে অক্লান্ত ভাবে কোনো কিছু বিনিময়ে পাওয়ার আশা না করে সমাজসেবা করতে নেমেছে, তারাও কিন্তু বাদ যাচ্ছে না এই অভিশাপ থেকে।
অক্সিজেন চাই, এই অজুহাতে মেয়েদেরকে ডেকে করা হচ্ছে হেনস্থা। এই মহামারী কতদিন চলবে জানা নেই, কিন্তু মেয়েদের ওপর এই আচরণ চিরন্তন ও ক্রমবর্ধমান। ধন্যবাদ। খুবই সুন্দর একটা উপস্থাপনা আমাদের প্রত্যেকের, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি আশাবাদী আমি যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে ওপেন করে দিচ্ছি সেশনটা, যদি কেউ কোনো রকম আলোচনা করতে চান, তাদের মন্তব্য, বক্তব্য, কমেন্টস কোনো রকম যদি কিছু কারোর মনে হয় তারা ছেলে মেয়েদের জানাবেন, একটু যদি বলেন তাহলে খুব ভালো লাগবে। আমি বলবো? নিশ্চয়ই। হ্যাঁ, এক কথায় কি বলবো, অনবদ্য, অসাধারণ, কত সুন্দর একটা প্রোগ্রামের আমরা আজকে সবাই সাক্ষী থাকলাম। এটা ভেবেই আমি আপ্লুত, আমি এত আনন্দিত, আমার বলার কোনো ভাষা নেই। আমার সত্যি আজকে গর্ববোধ হচ্ছে যে আমি তোমাদের প্রফেসর, এইটা ভেবে। যে 6 জন তোমরা আজকে তোমাদের রাইট আপ বা এসে রিড আউট করলে, এক কথায় ভেরি ওয়েল ইনফরমেটিভ অ্যান্ড ভেরি ওয়েল প্রেজেন্টেড। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, বাকি যে 13 জন 19 জন এই সেকেন্ড পেজে আমাদের এসে জমা দিয়েছিলে, তার মধ্যে 6 জনকে আমাদের বাঁচতে হয়েছে এই কারণে যে কোথাও গিয়ে আমাদের মনে হয়েছে যে দে হ্যাভ আ লিটল এজ ওভার দি আদার্স। সিন্স ইট ইজ আ কম্পিটিশন, উই হ্যাড নো আদার চয়েস, যে আমাদের একটা এখানে সিলেকশনের প্যারামিটার রেখে 3 জনকে সিলেক্ট করতে হয়েছিল, যে 6 জনকে আমরা বলবো রিড আউট করার জন্য এসে। এটা কিন্তু তোমাদের আমরা আগেই বলেছিলাম। কিন্তু বাকি যে 13 জন তোমরা আছো যারা লেখা সাবমিট করেছো, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ইজ আ উইনার। তোমরা যদি আজকে এই লেখা জমা না দিতে, আজকে আমাদের এই অনুষ্ঠানটা হতে পারতো না। 6 জনের লেখা নিয়ে তার মধ্যে থেকে তো আমরা 3 জনকে সিলেক্ট করে করতে পারতাম না। তাই বাকি 13 জন যারা লেখা জমা দিয়েছো, আমি তাদের আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। তোমরা আমরা যখন যেরকম লেখা দিতে বলেছি, যেভাবে দিতে বলেছি, তোমরা যে এগিয়ে এসেছো, তাই তোমরা না থাকলে আমরা পারতাম না আজকে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করতে। সুতরাং আমি যতজন আছো এখানে পার্টিসিপেন্টস, all 19 of you, my heartfelt wishes for all of you and congratulations to all of you. My best wishes for all of your future endeavors. এখানে আমি আরেকটু কিছু বলবো। আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার পরে, স্টুডেন্টদের প্রেজেন্টেশন শুরু হওয়ার পরে, আমাদের কলেজের অন্যান্য বিভাগের বেশ কিছু প্রফেসরসরা জয়েন করেছেন। আমার মনে হচ্ছে মৌমিতা সেন ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি জয়েন করেছে। তারপরে আমার মনে হলো শ্রীতমা জার্নালিজম ডিপার্টমেন্টে জয়েন করেছিল, দেবাশিস দাস হিস্ট্রি ডিপার্টমেন্টে জয়েন করেছিল, সুতোষী দাস ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি সেও জয়েন করেছিল। স্টুডেন্টদের প্রেজেন্টেশন সবাই শুনেছে, মনে হচ্ছে তারা তারপর হয়তো লিভ করে গেছে। সুমিতাও জিওগ্রাফি ডিপার্টমেন্টে, আমার মনে হলো সুমিতাও জয়েন করেছিল, ইফ আই এম নট রং। তাই আমি দিদি, হ্যাঁ দিদি মৌমিতা বলছি, আছি, শুনলাম। খুব ভালো, খুবই ভালো বললো। আমি শেষেরটা খুবই ভালো আমি মতো কাউকে শুনলাম। মিস করে গেলাম কিনা ফ্যাকাল্টিসদের মধ্যে, আই এম নট টু শিওর। সুজাতা আর পৌলমীকে একটু অনুরোধ করব যে এমন কোনো ফ্যাকাল্টি যে হয়তো জয়েন করেছে, একটু যদি আমি মিস করে গিয়ে থাকি তার নাম অবশ্যই যেন এখানে বলা হয়। তারা তাদের ব্যস্ততার মধ্যে আমাদের I just want to say that this is such an insightful session, and happy to know that they're so mature and they're come up with such beautiful ideas and successive ideas. দারুণ লাগলো, মানে আমি এক মুহূর্তের জন্য বোর হইনি, এবং many thanks to the organizers for arranging such a wonderful session. আমি অনেক কিছু শিখলাম, ওদের থটস, ওদের ভাবনা চিন্তা আমাকে অনেক সমৃদ্ধ করলো। থ্যাংক ইউ।
Thank you to each and all. আচ্ছা, আমি এখানে একটু বলবো আমার বিকম ডিপার্টমেন্টের দুজন ছাত্রছাত্রীর কথা, যারা হয়তো আজকে এসেটা রিড আউট করলো না, বাট বিকজ অফ দেয়ার সিনসিয়ারিটি, বিকজ অফ দেয়ার ডেডিকেশন, তাদের আমি একটু নাম করবো। একজন হচ্ছে অনুরাগ সাহা, আরেকজন হচ্ছে অঞ্জনা পাসওয়ান। দুজনেই ভীষণ অ্যাক্টিভ, যে কোনো ব্যাপারে, যে কোনো কাজের ব্যাপারে, যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, যখন তাদের ডাকা হয় তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে আসে। তাই তাদের নাম আমি একটু করলাম, পৌলমী এবং সুজাতা। তারা যদি অন্য যারা পার্টিসিপেন্টস আছে ইংলিশ ডিপার্টমেন্টের, জার্নালিজম বা আরো বাংলা ডিপার্টমেন্টে, যারা আজকে হয়তো এসে রিড আউট করার সুযোগ পেল না, তাদের নাম একটু বিশেষভাবে কারুর যদি করার থাকে একটু প্লিজ তাদের করতে আমি অনুরোধ করব। কেন কি বাকি 13 জন যারা পার্টিসিপেন্টস যারা লেখা দিয়েছে তারা যেন কোনোভাবে মানে মানে অবহেলিত নিজেদের মনে না করে, তাহলে আমি ভীষণ খারাপ লাগবে আমার অ্যাজ এ টিচার। অডিয়েন্সেরও ভীষণ দরকার, সবাই পার্টিসিপেট না করলে আর কম্পিটিশন কি করেই বা হতো, তাই তাদেরও কিন্তু মাহাত্ম্য আছে আমাদের এই প্রোগ্রামে। আচ্ছা, আমি এবার আরেকটা জিনিস এখানে বলবো যেটা খুব প্রয়োজনীয় আমার মনে হয়েছে আজকে বলার, উল্লেখ করার, যে আমরা প্রথমে একটি বিষয় নির্ধারণ করে মাস দেড়েক আগে স্টুডেন্টসদের এই এসে কম্পিটিশনের কথাটা যখন আমরা চিন্তা ভাবনা করি, তখন একটি বিষয় আমরা প্রথমে ভেবেছিলাম এবং সেই বিষয়টা নিয়ে আমরা স্টুডেন্টদের লেখা সাবমিট করতে বলি। এই প্রথম পর্যায়ে বা ফার্স্ট ফেজে আমরা 20 জন স্টুডেন্টদের থেকে লেখা পাই। এর কিছুদিন পরে এই বিষয়ে পর্যালোচনা করে আমরা আইসিসির মেম্বাররা এসের টপিকটা যে বিষয়বস্তু, মূল যে বিষয়বস্তু সেটিকে রেখে সামান্য তার পরিবর্তন করি এবং আবার এই নতুন পরিবর্তিত যে বিষয়বস্তু তার উপরে আমরা আবার স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের লেখা জমা দেওয়ার জন্য আবেদন জানাই। এইবার এই পরিবর্তিত বিষয় লিখতে হবে শুনে আমাদের ছাত্রছাত্রীরা সামান্য কিন্তু বিচলিত হয়ে পড়ে, কেন তখন অলরেডি তারা 20 জন লেখা সাবমিট করে দিয়েছে। তখন আমরা তাদের এই মানসিকতার কথা বুঝে, তাদের এই বিচলিত ভাব দেখে আমি ডক্টর সুজাতা মিত্র এবং প্রফেসর পৌলমী রয় একদিন তাদের 20 জনকে নিয়ে একটা গুগল মিটে সেশনের আয়োজন করি। তাদের ভালোভাবে আমরা সেখানে বুঝিয়ে দেই যে কিভাবে এই বিষয়টায় তারা ভালো করে লিখতে পারবে এবং কোন কোন পার্সপেক্টিভ থেকে, কোন কোন অ্যাঙ্গেল থেকে তারা এর উপরে আলোকপাত করতে পারবে। মানে বলতে খুব আনন্দ লাগছে, 1 ঘন্টা ধরে আমাদের স্টুডেন্টদের সাথে সেই ইন্টারঅ্যাক্টিভ সেশনটা চলে এবং তখনই স্টুডেন্টসরা এত উৎসাহ দেখায় এবং যখন সেই সেশনটা আমরা কনক্লুড করি তখনই অলরেডি আমরা 6-7 জন স্টুডেন্টকে বলতে শুনি, ম্যাডাম আমরা লেখা জমা দেব। কেননা তখন আমরা তাদের কাছে মাত্র 12 দিন টাইম দিয়েছিলাম, বলেছিলাম তোমরা কি পারবে এই ডেডলাইনের মধ্যে লেখা জমা দিতে? স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে বলল, ম্যাডাম আমরা চেষ্টা করব, আমরা নিশ্চয়ই জমা দেব। এবং বলতে ভীষণ গর্ববোধ করছি যে সেই নির্দিষ্ট দিনের মধ্যে আবারও 19 জন ছাত্রছাত্রী এই নতুন যে বিষয়টি তার উপরে লেখা আমাদের কাছে সাবমিট করে। এবার তাদের এই যে নিষ্ঠা, এই যে উৎসাহ, তাদের এই যে আগ্রহ, এই দেখে আমরা সত্যি ভীষণ আপ্লুত হয়ে পড়ি। তখন আমরা ভাবি যে কি করা যায়। আগের যে ফার্স্ট ফেজের আমরা যে 20টি এসে জমা পড়লো আমাদের কাছে, সেই নিয়ে আমরা কিভাবে করতে পারি, আমরা স্টুডেন্টসদের সাথে যাতে কোনোভাবে ইনজাস্টিস না হয়, তখন আমরা একটা চিন্তা ভাবনা শুরু করি। তখন আমি পৌলমীকে এবং সুজাতাকে বলি যে একটা আমরা করতে পারি, প্রথম পর্যায়ে ফার্স্ট ফেজে যে 20 জন এসে জমা দিয়েছে তাদের লেখাগুলোকে নিয়ে আমরা একটা অনলাইন ভার্সন পাবলিশ করব। সেটা হচ্ছে এই ডিসেম্বর 2021 এর মধ্যে। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। জুলাই মাস থেকে সেই কাজে আমরা লেগে পড়ব। সুতরাং এইটা আমরা তাদের জানিয়ে দিচ্ছি যে তাদের প্রথম পর্যায়ে যে লেখা তারা দিয়েছিল তারা যেন হতাশ না হয়, সেই লেখার সাথেও কিন্তু আমরা জাস্টিস করব। তাদের সেই লিংক আমরা পাঠিয়ে দেব যখন অনলাইন ভার্সনটা বেরোবে, যখন পাবলিশড হবে, এবং আমরা চেষ্টা করব একটা করে হার্ড কপি তাদের সকলের হাতে তুলে দেওয়ার জন্য, এবং তখন কিন্তু তারা সার্টিফিকেটও পাবে। আজকের অনুষ্ঠানে যে 19 জন লেখা জমা দিয়েছে তাদেরকে নিয়ে এই সেকেন্ড ফেজের লেখা নিয়ে আজকে আমাদের এই এসে কম্পিটিশন আমরা আয়োজন করলাম।
এই 19 জন পার্টিসিপেন্টকে কিন্তু আমরা ই সার্টিফিকেট দেব, এবং বাকি যারা আছে, যারা অন্যান্য পার্টিসিপেন্টস এখানে আছে, আমরা চেষ্টা করব তাদেরকেও ই সার্টিফিকেট দেওয়ার। আমি স্টুডেন্টদের কথা বলছি। এইখানে একটু আমি বলি যে এত বড় যে একটা কর্মকাণ্ড 1.5 মাস ধরে আমরা করছি, সেইখানে বেশ কিছুজন মানুষের যে সহযোগিতা আমি পেয়েছি তা যদি আজকে উল্লেখ না করি তাহলে খুব অন্যায় করা হবে তাদের সাথে। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং ডক্টর সোমা ঘোষ, এদের কথা আমার প্রথমেই বলতে হয়। এরা প্রত্যেকটি পদক্ষেপে, যখন আমি যেভাবে অনুষ্ঠানকে অর্গানাইজ করতে চেয়েছি, আমার যা চিন্তা ভাবনা আমার মাথায় এসছে তাদের সাথে আমি শেয়ার করেছি। তারা প্রতিটি পদক্ষেপে কিন্তু আমাকে উৎসাহ প্রদান করেছেন এবং সব সময় আমাকে সুপরামর্শ দিয়েছেন। আমার ইন্টারনাল কমপ্লেন সেল এবং আমার গ্রিভেন্স রিড্রেসাল সেলের যারা অন্যান্য সদস্যরা আছে, তাদের সহযোগিতা ছাড়া এই কাজ আমি সম্পন্ন করতে পারতাম না। তাদের অনেকেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে, তাই দিয়েই তারা প্রমাণ করছে তারা আমার সাথে কতদূর সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তারা করবে আমি আশা রাখি এবং আমি জানি। তবে বিশেষভাবে 2 জন সদস্যের কথা যদি আমি উল্লেখ না করি তাহলে খুব ভুল হবে আমার তরফ থেকে, অকৃতজ্ঞতা হবে। ডক্টর সুজাতা মিত্র এবং প্রফেসর পৌলমী রয়, দে আর মাই পিলার্স অফ স্ট্রেংথ। এটা তো আমার বলতেই হবে। বিগত 10-15 দিন ধরে তাদের দুজনেরই পারিবারিক বিভিন্ন অসুবিধা ছিল, সমস্যা ছিল, তা সত্ত্বেও প্রতিনিয়ত তারা যেভাবে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার মানে বিচার করার বা মাপার কোনো মাপকাঠি আমার কাছে নেই। প্রিয়ঙ্কর পাল আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের 4th সেমিস্টারের স্টুডেন্ট, সে আজকে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে। তার জন্য রইল আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, আমার অনেক ভালোবাসা। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আজকের এই অনুষ্ঠানে এর পরে আমাদের আইকিউএস এর যিনি কনভেনার প্রফেসর পিনাকি রঞ্জন দে, তিনি তার বক্তব্য বলবেন এবং তার সাথে উনি আমাদের এখানে ভোট অফ থ্যাঙ্কস দেবেন। তাই উনি ছাড়া আর যদি তার আগে কারোর কিছু বলার থাকে তারা একটু যেন আমাদের সাথে শেয়ার করেন। ওভার টু সুজাতা এন্ড পৌলমী। ছাত্রদের উৎসাহিত করতে আর যদি কেউ কিছু বলেন আমি তাদেরকে অনুরোধ করব। আমাদের সঙ্গে যেসব অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, অধ্যক্ষ মহাশয়া রয়েছেন, ম্যাম বলুন। ভালো শুনলাম, মানে সত্যি মানে ভীষণ মনোগ্রাহী। আর আমাদের মধ্যে কি শাশ্বত আছে? হ্যাঁ, শাশ্বত আছে। হ্যাঁ, শাশ্বতকে একটুখানি ওর কিরকম লাগলো আমাদের এই উদ্যোগকে একটুখানি বলতে বলো। আর বলবিনি, আমি শাশ্বতকে একটু বলতে অনুরোধ করছি। কোনো কিছু নেটওয়ার্ক ইস্যুতে হয়তো শাশ্বততা লেফট হয়ে গেলেন। আমি তাহলে চলে যাচ্ছি। অধ্যাপক পিনাকি রঞ্জন দে, আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর। পিনাকিদা, যে ভূমিকায় আপনার অনেক আগেই এই অনুষ্ঠানে আসার মানে রাখা উচিত ছিল, আমরা সেটা হয়তো ঠিক করতে পারিনি। তো আপনি যদি এবার একটু কিছু বলেন আপনার বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন। শাশ্বত জয়েন করলো আবার, আরেকবার বলে দেখবে। হ্যাঁ, শাশ্বতদা আবার জয়েন করেছে মনে হচ্ছে। শাশ্বত প্রিন্সিপাল ম্যাডাম বলছিলেন, মানে আপনি যদি কিছু বলেন ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য, আপনি যদি কিছু বলেন। আমি শুনলাম তো, আমি কি বলবো, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। ধন্যবাদ শাশ্বতদা। পিনাকিদা, আপনি এবার তাহলে ধন্যবাদ জ্ঞাপনের দিকে এগিয়ে চলুন। একবার ইন্টারাপ্ট করছি, 1 সেকেন্ড পিনাকিদা, একটু সবাইকে অ্যাটেন্ডেন্স লিংকটা পৌলমী, সুজাতা
অ্যাটেন্ডেন্স হ্যাঁ লিংকটা সবাই করছে সবাই করছে ওকে ওকে ঠিক আছে পিনাকি দা সরি বলো খুবই ভালো লাগলো আনুষ্ঠানিক ধন্যবাদ দেবরূপাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট পার্সন আমি তো বলেছিলাম তো যাই হোক আন্তরিকভাবে ধন্যবাদ যাকে যা দেওয়ার অন্তত দেবরূপার দিক থেকে বলা হয়ে গেছে আমি একটু ওভারঅল আমার অনুভূতি কথা আমি বলবো একটা অসাধারণ স্টুডেন্ট রিলেটেড ইনিশিয়েটিভের সাক্ষী থাকলাম সাধারণত গ্রিভেন্স সেল বা ইন্টারনাল কমপ্লেন যেটা আমাদের স্বাভাবিক ধারণা থাকে যে কলেজে এই ধরনের সমস্যা হলে তখন এই কমিটিটা ডিল করবে যদি না হয় তাহলে মোটামুটি এই কমিটির কোনো কাজ নেই কিছুদিন আগে মালদা কলেজেও এরকম একটা কথা হচ্ছিল প্রিন্সিপালের সঙ্গে যে আমাদের স্টেটে এই ধরনের সমস্যাগুলো কম সুতরাং এই ধরনের ইস্যুগুলো আমাদের খুব একটা ডিল করতে হয় না তাহলে অ্যাপারেন্টলি আমাদের যেটা মনে হতে পারে যে এই সাব কমিটি গুলোর একটা কন্টিনিউয়াস যে অ্যাক্টিভিটি যেটা অন্য সাব কমিটি গুলোর ক্ষেত্রে থাকে হয়তো নেই কিন্তু আমি নেতাজি নগর কলেজের এই সাব কমিটিটার এইভাবে কাজ করছেন ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা সত্যি প্রশংসনীয় এবং যেটা আমার মনে হয় যে সমস্যা তৈরির আগেই সমস্যাগুলো নিয়ে যে ভাবনা চিন্তা হচ্ছে এটা খুবই প্রশংসনীয় এবং যখনই ছাত্রদের এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে বলা হচ্ছে প্রবন্ধ লিখতে বলা হচ্ছে তখন যেটা শুধু ছাত্রছাত্রীদের উপকারে আসছে বলে আমি মনে করি না ছাত্রছাত্রীরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের আশেপাশের পরিবারগুলোর মধ্যেও তাদের ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে ইনস্টিটিউশনাল লেভেলে এই ধরনের সাব কমিটিগুলোর যে ফাংশন ইট ইজ এক্সপেক্টেড যে ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরাই তার বেনিফিট পাবে ইনস্টিটিউশনের কোনো ছাত্রীর যদি গ্রিভেন্স থাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই রিলেটেড ইন্টারনাল কমপ্লেন্ট রিলেটেড তাকেই ইনস্টিটিউশন সাপোর্ট দেবে কিন্তু এইভাবে যদি কাজটাকে আরো ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় বৃহত্তর সমাজ উপকৃত হবে শুধুমাত্র নেতাজি নগর কলেজের ছাত্রছাত্রীরাই নয় সুতরাং আমি একটা এই কমিটির কাছে একটা হাম্বল সাজেশন রাখছি আপনারা ভেবে দেখতে পারেন যে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো আরো চালিয়ে যাওয়া কারণ এই রিলেটেড ইস্যুগুলো তো আরো আছে আরো টপিক আছে যত স্টুডেন্টরা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে তত তাদের অ্যাওয়ারনেস বাড়বে এবং এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বলছিলাম যে শুধু তারা নয় তারা যখনই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে পড়াশোনা করবে এই ধরনের একটা লেখার তৈরি করার জন্য প্রস্তুতি নেবে তখন কিন্তু তাদের ওই পড়াশোনার যে সুবিধাটা যে সুফলটা শুধু তাদের মধ্যে লিমিটেড থাকবে না স্বাভাবিকভাবেই সেটা কিন্তু তাদের পরিবার তাদের পরিবেশের আশেপাশের যারা পরিবার আছেন তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে এবং আমি আরেকটা অনুরোধ করতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে যে এই অনলাইন মোডেই আমাদের স্টুডেন্টরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের আশেপাশের পরিবারগুলোকে নিয়ে যদি এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিছু করার কথা ভাবা যায় তাহলে কিন্তু আমাদের ইনস্টিটিউশনের যে একটা আউটরিচ ইনিশিয়েটিভ যে আমরা যে ভাবনা চিন্তাগুলো করছি সেটা সমাজকেও তার সুফলটা ছড়িয়ে দেওয়া সেটাও কিন্তু আমরা একটা অ্যাচিভ করার চেষ্টা করতে পারি অর্থাৎ আমাদের এই যে স্টুডেন্টরা যারা বললো সুন্দর করে বললো ভাবনা চিন্তা করেছে কিছু কিছু বাস্তব ঘটনার উদাহরণ এত সুন্দরভাবে তাদের বক্তব্যে তুলে এনেছে যাতে এটা শুধুমাত্র একটা মানে পাঠ শুধু নয় সত্যি মানে শিউরে উঠতে হয়
এই যে আমাদের রাজ বলে যে ছাত্রটি তার বলার সময় যে উদাহরণটা দিল, যে অক্সিজেন নেওয়ার নাম করে একজন মহিলাকে হেনস্থা করা হচ্ছে, সত্যি আমি খবরের কাগজ খুঁটিয়ে পড়ি, এই ঘটনাটা আমার চোখে পড়েনি। সুতরাং ও এই কাজটা করতে গিয়ে যে এই ঘটনাটার উল্লেখ করলো, সত্যি আমাদের শিউরে উঠতে হয়। সুতরাং সেই কারণে আমার যেটা মনে হয় যে ওই আউটরিচ ইনিশিয়েটিভটা যদি আরেকটু ভাবনা চিন্তা করা সম্ভব হয়, তাহলে কিন্তু এই ইনিশিয়েটিভ গুলোর সুফল আমরা কিন্তু নেতাজি নগর কলেজের মাধ্যমে সমাজের বিভিন্ন মানে যারা প্রকৃত মানে আক্রমণের শিকার হচ্ছেন তাদের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের কলেজের একটা ভূমিকা সামাজিক কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদেরকে আমরা একটা রাখতে পারবো, যেটা আমার মনে হয় যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা বড় লক্ষ্য হওয়া উচিত। আর আমি দেবরূপা লাস্টে বললো পাবলিকেশনের কথাটা, আমি সেটাও ভাবছিলাম বলবো। যাই হোক, তোমরা যখন ভেবেছো এটা তো খুবই প্রশংসনীয়, এবং আমি নিশ্চিত এটা তোমরা করবেই, এটা ইমপ্লিমেন্ট করবেই। এবং আরেকটা কথা যেটা তোমরা মাথায় রাখো, তোমাদের এই কাজগুলো যেন আমাদের ওয়েবসাইটে রিফ্লেক্টেড হয়, আমাদের কলেজের ইউটিউব চ্যানেলও হয়েছে, সেখানেও জিনিসগুলো যত বেশি মানে আপলোডেড হবে, তত আমাদের কলেজের খবর বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে যাবে। এবং আমরা যে কাজগুলো যে কারণে করছি স্টুডেন্টদের জন্য, সেটা মনে হয় আরো বেশি প্রচারটা তো আজকালকার দিনে একটা ব্যাপার, আমি অন্য অর্থে ব্যাপারটাকে বলছি না, কিন্তু এটা দরকারও আছে। নেতাজি নগর কলেজ যে গ্রিভেন্সটাকে শুধুমাত্র গ্রিভেন্স রিপ্রেশন সেলের কাজটাকে শুধুমাত্র কলেজের মধ্যেই লিমিটেড রেখেছে তা নয়, এই খবরটা কিন্তু বাইরে ছড়িয়ে যাওয়ার দরকার আছে। সুতরাং এই ইনিশিয়েটিভ গুলো আমি দেবরূপাকে এবং অন্যান্য যারা পৌলমী, সুজাতা যারা মেম্বার আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আউটরিচ প্রোগ্রামটার কথা তোমরা তোমাদের সাব কমিটির মাধ্যমে ভেবে দেখো যদি সম্ভব হয়। আর স্টুডেন্টদের আমি কি বলবো, যে আমি তোমাদের মানে স্যালুট জানাচ্ছি, তোমরা যেভাবে এই ইনিশিয়েটিভটাতে সাড়া দিয়েছো, সত্যি মানে স্টুডেন্টদের তৈরি করা কি ডিফিকাল্ট কাজ, এটা যারা করেন তারাই জানেন। কিন্তু স্টুডেন্টরা যদি স্বতঃপ্রণোদিত ভাবে যদি এগিয়ে আসে, তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। এবং সেখানে যদি আমাদের এই ধরনের কোয়ালিটি রেজাল্ট যদি আমরা পাই, তাহলে তো আমাদের মানে আনন্দের শেষ থাকে না। তোমাদের জন্য আমরা গর্বিত। এই প্রসঙ্গে আমি স্টুডেন্টদের আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে বাবা, তোমরা তো ভালো কাজ করছো, তোমরা সত্যি আমাদের সম্পদ, আমাদের ইনস্টিটিউশনের টর্চ বিয়ারার, আমাদের ইনস্টিটিউশনের মানে পরিচয়টা তোমাদের মাধ্যমেই হবে। তো একটা কথা আমি তোমাদের অনুরোধ করতে চাই, যে তোমাদের নিয়ে আমাদের চিন্তা নেই, তোমরা নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই তোমরা সবকিছুর সঙ্গে যুক্ত থাকো ইনস্টিটিউশনে, কিন্তু যেটার জন্য আমি বলছি সেটা হচ্ছে আমাদের কলেজের আগামী খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কলেজকে আবার একটা পরীক্ষায় বসতে হবে। তোমরা হয়তো জানো, ন্যাক বলে একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, যেখানে প্রতিটা এডুকেশনাল ইনস্টিটিউশনকে প্রতি 5 বছর অন্তর তাদের পরীক্ষায় বসতে হয়। নানা রকম বিষয়, পড়াশোনা, পরিকাঠামো, যাবতীয় একটা ইনস্টিটিউশনের যাবতীয় কাজ, সেখানে মূল যেটা গুরুত্ব পায় সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের জন্য কতটা কি কাজ করছি। আমি খুব গর্বের সঙ্গে বলছি, আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু স্টুডেন্টদের জন্য কাজ অক্লান্তভাবে করে যাচ্ছে। এই গতকালই বাংলা ডিপার্টমেন্টের 4 জন স্টুডেন্ট তারা নিজেরা শর্ট ফিল্ম তৈরি করেছে, কি সুন্দর কাজ করেছে তারা। সুতরাং এই যে আমরা স্টুডেন্টদের মোটিভেট করছি, যার যা কোয়ালিটি হোক না কেন, তারা যেটাকে চেষ্টা করছে সেটাকে যে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছি, এটাই তো একটা কমপ্লিট মানুষ তৈরি করার একটা প্রচেষ্টা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের হওয়া উচিত। একটা স্টুডেন্ট কি রেজাল্ট করলো না করলো সেটাই কিন্তু তার বড় পরিচয় নয়, সে পড়াশোনাটা শিখে তার ভ্যালু এডিশন কতটা হলো
সে মানুষ হিসাবে কতটা সমাজকে কন্ট্রিবিউট করতে পারবে ভবিষ্যতে, সেটাই কিন্তু একজন স্টুডেন্টের বড় পরিচয়। রেজাল্ট কিন্তু শেষ কথা নয়। সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কলেজ, প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা শিক্ষক শিক্ষিকা কিন্তু এই দিকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের কলেজের, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অ্যাভারেজ রেজাল্ট হয়তো ভালো নয়, কিন্তু আমাদের যে একটা সার্বিকভাবে স্টুডেন্টদের সবার উন্নতি করা, একটা সার্বিক মানুষ হিসাবে তৈরি করার যে একটা চেষ্টা, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাস্টারমশাইদের কোনো মানে খামতি নেই, তাদের চেষ্টার কোনো খামতি নেই। এবং গর্বের কথা হচ্ছে এই প্যান্ডেমিক কনটেক্সটেও কিন্তু, যেখানে তোমাদের আমরা সামনাসামনি পাচ্ছি না, সেখানেও কিন্তু তারা ধারাবাহিকভাবে নতুন নতুন ক্রিয়েটিভ ব্যবস্থা তৈরি করে তারা কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং তোমরা সহযোগিতা করছো। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে ওই ন্যাকের অ্যাসেসমেন্টের জন্য ন্যাক কিন্তু স্টুডেন্টদের কিন্তু ডাইরেক্টলি কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে, তোমাদের কাছে তারা মেল করবেন যে আমাদের তোমাদের সম্বন্ধে ইনস্টিটিউশন যে এই কাজগুলো করেছেন বলে বলছে ইনস্টিটিউশন, এটা কি সত্যি, তোমাদের কি মতামত, তোমরা কতটা উপকৃত হয়েছো, বা তার আগে তোমরা বলো তো সত্যি এগুলো হয়েছে কিনা। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের একটা সেকশন অফ স্টুডেন্ট আছে যারা স্বাভাবিক কারণেই এই কাজগুলোতে যুক্ত হয় না। এটা আমি কোনো নেগেটিভ অর্থে বলছি না, তাদেরও নানা রকম ব্যস্ততা থাকতে পারে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে ন্যাক কিন্তু তাদের কাছেও অ্যাপ্রোচ করতে পারে। ন্যাক যেমন তোমাদের কাছে অ্যাপ্রোচ করবে, আবার যারা কোনো কারণে পার্টিসিপেট করছে না, ইনস্টিটিউশনাল ইনিশিয়েটিভ গুলোতে নিজেদেরকে এনগেজ করছে না, ন্যাচারালি তারা এই কাজগুলোর সম্বন্ধে ইনফর্মড হচ্ছে না। যদি ন্যাক তাদেরকে জিজ্ঞাসা করে, দেয়ার ইজ এভরি পসিবিলিটি, আমি যদিও স্টুডেন্টদের উপর আমার ভরসা আছে যে স্টুডেন্টরা কখনো ইনস্টিটিউশন সম্বন্ধে খারাপ কথা বলে না, তারা সবসময় ইনস্টিটিউশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা কিন্তু তাদেরকেও একটু অ্যাওয়ার করো যে কলেজে কিন্তু এই কাজগুলো হচ্ছে, মানে প্রত্যেক দিন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই কাজগুলো করছে। আজকে সকালবেলা জিওগ্রাফি ডিপার্টমেন্ট করেছে, এখন আইসিসি করছে, গ্রিভেন্স করছে, গতকাল বাংলা করেছে রেগুলার ভিত্তিতে, পরশুদিন কমার্স ডিপার্টমেন্টের প্রোগ্রাম হয়েছে। সুতরাং তোমাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যেন আমাদের ইনস্টিটিউশনের স্বার্থে এই কাজগুলোকে কাজে লাগাতে পারি। কাজে লাগাতে পারি মানে আমি বলতে চাইছি ন্যাকের যখন মেল তোমাদের কাছে যাবে, তোমাদের সঙ্গে তারা যখন কথা বলতে চাইবেন, তোমরা যাতে সেগুলোকে পজিটিভলি একটু ইনস্টিটিউশনের স্বার্থে, আমরা যাতে ইনস্টিটিউশনের গর্বটাকে আরো বাড়াতে পারি, সেটাকে কিন্তু তোমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করো। আমার স্থির বিশ্বাস তোমরা সেটা করবে, এবং যারা এই কাজগুলোর সঙ্গে কোনো কারণে যুক্ত হচ্ছে না বা যুক্ত হতে পারছে না, তাদেরকেও একটু ইনফর্ম করো, যাতে তাদেরকেও যদি ন্যাক জিজ্ঞাসা করেন যাতে তারাও যাতে পজিটিভলি পুরো ইনফরমেটিভ ওয়েতে তারা যাতে ব্যাপারটাকে রিফ্লেক্ট করতে পারে। এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ। তো যাই হোক, আমাকে একটু ভোট অফ থ্যাঙ্কস এর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি শেষকালে আন্তরিকভাবে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদটা তো একটা ফর্মাল ব্যাপার হয়ে যায়, সত্যি মন ভরে গেল যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর কাজ করা যায়। আমরা চেষ্টা করলে যে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি। আমাদের এই সাব কমিটিটা, তার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা সেটা কিন্তু প্রমাণ দেখিয়ে দিল। যে ধরনের ছাত্রছাত্রী আমরা পাই না কেন, এদের দিয়েও যে সুন্দর কাজ করা যায়, এই ব্যাপারটা কিন্তু আমরা কিন্তু আরো মানে মোটিভেশন পাচ্ছি। হ্যাঁ, আমি প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ কি দেবো, তিনি তো সবসময় আমাদের পাশে আছেন। তাকে ধন্যবাদ দেওয়া মানে ফর্মালিটি মেনটেন করা। আমি ম্যাডামকে আরো এই ধরনের কোয়ালিটি ইনিশিয়েটিভের আরো নতুন নতুন আইডিয়া তিনি আমাদের দেবেন, এই আশা রাখবো। আমাদের সব রকম প্রয়োজনে তিনি আমাদের পাশে থাকবেন, আমি নিশ্চিত সেটা। আমি দেবরূপাকে এবং সুজাতা, পৌলমী এবং এই সাব কমিটির অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন সদস্য, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের দিয়ে সত্যি নতুন নতুন কাজ করা যায়, এবং তোমরা পাশে থাকলে আরো কাজ করার উৎসাহ পাওয়া যায়।
আমি হীরালাল মজুমদার কলেজের প্রিন্সিপাল ম্যাডাম কে আমি ডক্টর সোমা ঘোষকেও আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার শত ব্যস্ততার মধ্যেও যেভাবে আমাদের উৎসাহ দিচ্ছেন, এটা সত্যি একটা দৃষ্টান্ত। শুধু নিজের কলেজকে নিয়েই ভাবনা চিন্তা করা নয়, অন্য কলেজেরও উন্নতির জন্য ভাবনা চিন্তা করা, এটা সত্যি একটা দৃষ্টান্ত স্বরূপ। আমি আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে তাকে আমরা আরো কাজে পাবো, তিনি আমাদের আরো সমৃদ্ধ করবেন, আমি নিশ্চিত সেটা আমরা তাকে পাবো। আমি আজকে আমাদের কলেজের অন্য ডিপার্টমেন্টে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকে উপস্থিত আছেন, তাদের যে আমাদের উৎসাহ দিচ্ছেন, এটাও কোনো অংশে কম নয়। আমাদের যে কোনো কাজে সবাইকে থাকতে হবে, সবাইয়ের উপস্থিতিটা আমাদের কাছে একটা মানে অনুপ্রেরণা, আমরা আরো ভালো কাজ করার জন্য উৎসাহ পাবো। সুতরাং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষকালে যাদের কথা ওই মনের গভীর থেকে আমি বলতে চাই, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরাই হচ্ছ মানে আসল। তোমাদের আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। এবং আমি যেটা মনে করি, তোমরা আছো বলেই আমরা আছি। তোমরা যদি না থাকতে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না, ইনস্টিটিউশনের কোনো অস্তিত্ব নেই। সুতরাং তোমাদেরকে আমি অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। তোমরা আরো ইনস্টিটিউশনকে এগিয়ে নিয়ে যাবে, আমার স্থির বিশ্বাস সেটা। তোমরাই আমাদের কলেজের পরিচয় হবে। তোমাদের আন্তরিক চেষ্টা, আন্তরিক উৎসাহ দিয়ে আমাদের ইনস্টিটিউশনকে এগিয়ে নিয়ে যাবে, যেটা আমাদের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, আমাদের ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত সমস্ত মানুষের ঐকান্তিক ইচ্ছা। আমি আমার ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা পারবে, তোমরা পারো, এবং আগামী দিনেও তোমরা আমাদের কলেজের পর্ব আরো বাড়াবে, এই স্থির বিশ্বাস আমাদের আছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পিনাকিদা। আমি আর পৌলমি এবারে প্রায় অনুষ্ঠান আর 2-3 মিনিটের মধ্যেই শেষ করে দেব, একদম শেষে চলে এসেছি। ধন্যবাদ জ্ঞাপনের পরে আর কিছু হয় না, বলার জায়গা থাকে না, কিন্তু একটা দুটো কথা হয়তো আমি আর পৌলমি ভাগাভাগি করে নিয়ে বলবো। সেক্ষেত্রে যেটা বলার, যে একদম সত্য কথা, বারবার আমাদের প্রত্যেকের মুখে যেটা উঠে এসছে, যে তোমরা ছাত্রছাত্রীরা ছাড়া এই অনুষ্ঠান আয়োজিতই হতো না। আমরা কেউ নই, আমরা কয়েকজন অধ্যাপক মিলে এই অনুষ্ঠান করতে পারতাম না। এটা অধ্যাপকদের অনুষ্ঠান নয়, এটা তোমাদের অনুষ্ঠান। আর কিভাবে মানে একটা সেল বা একটা কমিটিকে নিপুণতার সাহায্যে কোনো কাজের দায়িত্ব সামলাতে হয়, সেটা আমি সত্যি কথা বলতে কি দেবরূপাদির সাথে কাজ করতে গিয়ে অনুভব করেছি, যে কিভাবে মানে সেই মানে বিষয়টার মধ্যে সে প্রবেশ করে গিয়ে অন্যজনকেও সেখানে প্রায় মানে ডেডিকেশন আনতে তাকে বাধ্য করানো হয়, মানে তার এসে যাবেই, সেটা দেবরূপাদির সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি। এই বিষয়টা হয়তো ওই কমার্সের সঙ্গে সেইভাবে রিলেটেড নয়, তাও যখন আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনটা হয়েছিল, দেবরূপাদি প্রচুর মোটিভেশনাল কথা বলেছিলেন এবং তত্ত্ব এবং তথ্য দিয়েছিলেন, পরবর্তী সময়েও বারংবার দিয়ে গেছেন। এবং প্রিন্সিপাল ম্যাডাম আর দেবরূপাদি দুজনে প্রথম থেকে যেটা বলে রেখেছিলেন আমাদেরকে, যেহেতু আমি আর পৌলমি সঞ্চালনাতে আছি, যে এটা পুরোটাই যেন স্টুডেন্ট সেন্ট্রিক হয়, স্টুডেন্টরা প্রচুর সময় পায় কিছু বলার জন্য এবং তাদের জন্যই। আর আরেকটা কথা হচ্ছে যে পিনাকিদার কথা সূত্র ধরে বলি, ধন্যবাদ দেওয়াটা সত্যি একটা ফর্মালিটি, আমরা ওই রকম ফর্মাল নই তোমাদের সাথে, কিন্তু স্বীকৃতির একটা ব্যাপার থাকে। তো সেই স্বীকৃতি দেওয়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরতে পারো আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি। সেটারও উপলব্ধি কিন্তু আমি বারবার করেছি, মানে পেয়েছি আর কি, বা অনুভব করেছি দেবরূপা ম্যাডামের কাছ থেকেই। মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ও তিনি মানে এমন ভাবে আমাকে এবং পৌলমীকে স্বীকৃতি দেন বা দিয়েছেন বা দিয়ে চলেছেন, যে কি বলবো।
তা সেটা স্বীকৃতির জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য এই কাজ করছি তা নয়। তবে যেটা বলার কথা, কোনো কাজ করতে গিয়ে যখন সেটার একটা রিকগনিশন পাওয়া যায়, তখন পরবর্তী কাজটা আরো সুন্দরভাবে করে তোলার একটা প্রয়াস আমাদের অবচেতন মনেই তৈরি হয়ে যায়। তা সেই কারণে আমার মনে হয় এর পরবর্তী যে জায়গাগুলোয় তোমরা আমাদের অনুষ্ঠানগুলোয় তোমরা আসবে এবং বিভিন্ন কম্পিটিশনে আসবে, তোমরা এর থেকেও ভালো কিছু আমাদের উপহার দেবে তোমাদের বক্তব্যের মাধ্যমে, তোমাদের কাজের মাধ্যমে, এবং আমরা চমকিত হব। আর এই স্বীকৃতির প্রসঙ্গে বলি, এই নিয়ে শাশ্বতদাকে বাদ দিলে চলবে না। তিনিও বিভিন্ন মানে সূক্ষ্ম ব্যাপারেও মানে বলেন আর কি, সবসময় উৎসাহ দিয়ে থাকেন সব সময়, এবং প্রত্যেক অধ্যাপকাই দেন। আর প্রিন্সিপাল ম্যাডামকে শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ। তিনি প্রথম থেকে, আমরা ভীষণ জ্বালিয়েছি ওনাকে এবং জ্বালাতে থাকি সবসময়, বিশেষত দেবরূপাদির মাধ্যমেই জ্বালাতনটা হয়, যে আমরা মানে তাও সরাসরি এই অনুষ্ঠানের জন্য কথা বলেছি ওনার সাথে। তা উনিও পুরো বিষয়টাই ছাত্রছাত্রীদের জন্য করেছেন এবং সেটাই আজকে আমরা সফল হয়েছি তোমাদের জন্য। এই যে কি আনন্দ, কি যে ভালো লাগা এবং কি যে একটা স্বস্তি, তোমাদের আমরা প্রকাশ করতে পারবো না, সে ভাষা নেই আর কি। তো আমি পৌলমীকে বলবো অনুষ্ঠানটা শেষ করার জন্য। হ্যাঁ সুজাতাদি, আলাদা করে আর আমি কাউকে ধন্যবাদ জানিয়ে প্রলং করব না অনুষ্ঠানটাকে। সবাই যে এতটা সময় পেশেন্স নিয়ে আছেন আমাদের সাথে, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। এবং যেটা বারবার আমার মনে হচ্ছে, যখন মেসেজ বক্সে অনেক আমাদের ছাত্ররা লিখছে যে গায়ে কাঁটা দিয়ে উঠছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যখন তাদেরই ক্লাসমেটসরা বা সিনিয়র্সরা জুনিয়র্সরা পড়ছেন তাদের লেখাগুলো, সেটা যখন ছাত্রছাত্রীদের রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মেসেজ বক্সে, তোমরা সবাই আশা করি দেখেছো যে তোমাদেরই সতীর্থরা কিরম ভাবে তোমাদেরকে উৎসাহ দিয়েছে বা কিরম ভাবে তারা ফিল করছে। এই যে সচেতনতাটা, এই যে বোধটা, এইটা যদি আমরা সামান্যতম হলেও সঞ্চারিত করতে সক্ষম হয়ে থাকি, তবেই কিন্তু আজকে আমাদের যা উদ্দেশ্য, যা উদ্যোগ, তার অনেকটা আমরা করে উঠতে পেরেছি বলে আমার বিশ্বাস হবে। এবং তাতে আমি এবং আমরা আয়োজকরা ভীষণই আনন্দিত হব, এটা ভাবতে পেরে অন্তত, যে আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল, মূল যে জায়গাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই জায়গায় হয়তো আমরা কিছুটা হলেও পৌঁছতে পেরেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় এখানে থাকবার জন্য। ম্যাম কিছু বলছেন, ম্যাম প্লিজ বলুন। ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ, এদেরকে তোমরা বুকের কাছে রেখো, এরা আমাদের সম্পদ। থ্যাংক ইউ।